নমস্কার, 21 টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপঙ্কর শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চাই দেশ। আজকের এই রাজনৈতিক বিশেষ অনুষ্ঠানে আজকে আলোচনা করব অনুব্রত মণ্ডলের সেই বিশেষ মন্তব্য যেটা রাজনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছে, খেলা হবে। অনুব্রত মণ্ডল তার ভাষণে জানিয়েছেন যে এই বিধানসভা ইলেকশনে বিজেপির যে কর্মসূচি, যে বিজেপির যে প্রচার, বিজেপি যেভাবে এগোনোর চেষ্টা করছে আসন্ন বিধানসভা ইলেকশনে নিজেকে ক্ষমতায় আসার জন্য, সেই পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বললেন খেলা হবে। এটা কি রাজনৈতিক মঞ্চ কে খেলার মঞ্চ হিসাবে কিভাবে অনুব্রত মণ্ডল ব্যাখ্যা দিলেন, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই আলোচনাকে আরো দীর্ঘায়িত করব এবং আলোচনায় আমাদের যারা যারা আজকে গেস্ট আছে তাদের সাথেও পরিচয় করব। তার আগে এই খেলা হবে নিয়ে যে একটি গান ভাইরাল হয়েছে, সেই গানটি আমরা আজকে আমাদের দর্শকদের দেখাবো। যে অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যের পরে আজকে আমরা একটি গানের ক্লিপিং পেয়েছি, খেলা হবে। বিধানসভা ইলেকশনটাকে রাজনৈতিক এই মঞ্চটাকে খেলার মঞ্চ হিসাবে তৈরি করা হলো এবং সেই মঞ্চকে ঘিরে, সেই খেলা কথাটা কে কেন্দ্র করে আজকে তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও আমরা পেয়েছি, সেটা আমাদের দর্শকদের দেখাবো। আসুন সেই ভিডিওটা আপনারা দেখুন। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। খেলা হবে, খেলা হবে। আসুন এই নিয়ে আজকে আমরা আলোচনাকে আগে বাড়াবো। আমাদের সাথে রয়েছেন কংগ্রেস থেকে খুব সুবক্তা চন্দন ঘোষ চৌধুরী মহাশয়, এছাড়া রয়েছেন বিজেপি থেকে দেবাশিস মহাশয়। আমরা দুজনকে 21 টিভি লাইভ ডিবেট অনুষ্ঠানে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে চন্দনবাবুকে যাব। চন্দনবাবু, এই যে উক্তি অনুব্রত মণ্ডলের খেলা হবে, কি বলবেন? আমি যদি সরাসরি আপনার কাছে এই ডেফিনিশন যদি আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি বলবেন? দীপঙ্কর, সব থেকে বড় মজার ব্যাপার হলো এই খেলা হবে কেন? এই খেলা তো শুরু হয়ে গেছে। এই খেলা শুরু হয়ে গেছে 2011 সালের পর থেকে। অর্থাৎ 2011 সালে যে খেলোয়াড়রা খেলছেন তারা খেলছেন, কেউ দলে আর বদল করে চলে গেছেন, সবাই খেলছে। হচ্ছে ভদ্রলোকের উন্নয়ন ডান্ডা হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তার খেলা হবে শব্দটার মধ্যে যে কদর্য একটা উদ্দেশ্য থাকে, সেটা বাংলার মানুষকে কুলসিত করছে। তো প্রথম যে শর্তটা এখানে থাকবে তোমার এই প্রশ্নকে ঘিরে, সেটা হলো আগামী দিনে খেলা হবে। আর যে খেলাটা হয়েছে রক্তস্নাত বাংলা, এলাকা দখলের লড়াই, সিন্ডিকেট রাজ, প্রশাসনের কাজে লাগিয়ে তৃণমূলের ব্যাপক সম্পদ, এবং তার ঠিক পাশাপাশি ঠিক ওই একই স্ট্র্যাটেজিতে বিজেপির এগিয়ে আসা এবং খেলার বদলে খেলা হবে এই স্লোগান বিজেপি ভূষিত করছেন তৃণমূলকে, এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা যদি খেলা হবে প্রসঙ্গটাকে একটু বিস্তারিত ব্যাখ্যা করি, তাহলে কিন্তু দেখতে পাবো এই খেলাটা কিন্তু রক্তস্নাত বাংলা আগামী দিনে দেখবে। এবং সম্ভবত অনুব্রত বাবু এই প্রসঙ্গটাকে ইঙ্গিত, এবং সেই ইঙ্গিতকে আরো বেশি এন্ডোর্স করে দিয়েছে এই গানটি। সুতরাং গান যে কেউ গাইতে পারেন, যেভাবে গাইতে পারেন, গানের ভাষা সাবলীল হওয়া উচিত, গানের ভাষা শালীন হওয়া উচিত। আমরা যে খেলাটা দেখবার জন্য অপেক্ষা করে আছি, কংগ্রেসের তরফ থেকে বলবার চেষ্টা করছি, বা আমাদের প্রকল্পগুলো বাংলায় রক্ত চাই না, বাংলায় বাংলার যে খেলা হচ্ছে দেখবার দরকার, সেই খেলাটাতে কে কত প্রতিজ্ঞ আছে, সেই খেলাটা রাজনৈতিক ভাবে বাংলার একটা সাংস্কৃতিক পরিবেশকে ফিরিয়ে আনা, বাংলায় ভাষা সন্ত্রাসের যে চর্চা চলছে, সন্ত্রাসের আবহাওয়া তার থেকে বিমুক্ত হওয়া, যে বাংলায় উন্নয়নের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে পার্টিবাজির নামে, সিন্ডিকেটের নামে, সেই বাংলাকে ফিরিয়ে আনা উন্নয়নের ট্রাকে। এই বাংলা উন্নয়নশীল কিভাবে ভাবতে পারি আমরা? কিন্তু
পরিচালিত হতে দেখছি না, না বিজেপি না তৃণমূল, যারা পশ্চিমবাংলায় মূলত খেলা হবে। তাহলে খেলা কোথায়? খেলার প্রশ্নটা যদি রক্তর বিনিময়ে রক্ত হয়, তাহলে সেই খেলা দেখতে বাংলার মানুষ চায় না। এই খেলা দেখতে বাংলার মানুষ চাইবেন না। এই খেলার বিনিময়ে মানুষের জীবন বিপন্ন হবে। এই খেলার বিনিময়ে মানুষের জীবনের সুখ সমৃদ্ধি যতটুকু একটা মানুষ বেঁচে থাকার প্রয়োজন, সেটা বিপন্নতার মুখে পড়ছে। আজকে অভিমুখ বদলাবার চেষ্টা করছেন এরা। এই খেলা হবের মধ্যে অনেক ডিফাইন করবেন, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি খেলাই হবে তো উন্নয়নের খেলা হবে বলুক না। কিভাবে উন্নয়নের খেলা হবে বলতে হবে। এটা এই নয় মৌ স্বাক্ষরিত করে বাংলার শিল্পক্ষেত্রের অগ্রগতি করে দেব, অথচ মৌ করবার জন্য যত টাকা খরচা হয়েছে সেই টাকাটুকু পর্যন্ত তুলতে পারবো না। এই তো পশ্চিমবাংলার শিল্পের ভবিষ্যৎ, এই তো কর্মসংস্থানের ভবিষ্যৎ, এই তো চাকরির ভবিষ্যৎ। একটা ব্যাপক রকম অরাজকতার মধ্যে, অর্থনৈতিক অরাজকতার মধ্যে বাংলা, এরকম একটা বিরাজিত অবস্থাতে আমরা যখন প্রশ্ন তুলি আসলে উন্নয়নটা কি, উন্নয়নের ডান্ডার রাস্তা হাতে দাঁড়িয়ে থাকার দরকার নেই, উন্নয়নের ফুলের তোড়া দাঁড়িয়ে থাকুক না। আমরা তো চাই বাংলার শান্তি, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি বজায় থাকুক, এবং সেখানে খেলা হবে মানে উন্নয়নের খেলা হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারছেন না কেন এই দুটি দল? আমাদের এটাই মূল বলার উদ্দেশ্য, বাংলার মানুষ শান্তি চান। আগামী নির্বাচনে আমরা বারবার বলছি, শান্তিপ্রিয় বাংলার মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন, তাদের নিজের মতাধিকার প্রকাশ করতে পারেন। যে দল গণতান্ত্রিক অবস্থাতে বা ব্যবস্থাতে ক্ষমতায় আসবেন আসুন, প্রশ্নটা এখানে। সামনে রাখুন উন্নয়নের মডেল, এবং সেই উন্নয়নের বিস্তারিত বিবরণ সামনে রাখুন। রাখুন বেকারি সমস্যাকে, রাখুন হাসপাতাল থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকে। শুধু গিমিক করে হবে এটা আমরা জানি কি খেলা হবে, যে খেলা ওরা খেলে আসছেন গত 11 বছর ধরে, এই 10 বছর ধরে। দিনে সেই খেলার যদি শপথ এরা নিতে চান, তাহলে পশ্চিমবাংলার মানুষ রুখে দাঁড়াবে। এই খেলা পশ্চিমবাংলার মানুষ বরদাস্ত করবে না। এই হুঁশিয়ারি আমরা আমাদের দলের তরফ থেকে দিতে পারি। জন্য আমাদের সাথে দেবাশিস বাবু জয়েন করেছেন। কানেকশনের একটু দুর্বলতার জন্য আমরা এই মুহূর্তে ওনাকে পাচ্ছি না। তার সাথে সাথে আমরা আজকে দেবাংশু বাবু শুনতে পাচ্ছেন? দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন? মাফ করবেন, দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন? দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন? দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন। আমরা একটু বাইট দেখাবো, তার আগে আজকে দেবাংশুর একটি বাইট দেখাবো, তৃণমূলের কি বলেছেন এই খেলা হওয়ার পরিপ্রেক্ষিতে। আমাদের দর্শকদের সেই ঝলকটা দেখাবো, দেখি আবার আমরা আলোচনায় ফিরবো। দেখুন, থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু, এবার খেলা হবে। কন্যা শ্রীবনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বঞ্চিতেই লবে বন্ধু, এবার খেলা হবে। থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু, এবার খেলা হবে। কন্যা শ্রীবনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বঞ্চিতেই লবে বন্ধু, এবার খেলা হবে। শুনলাম কি বললেন আজকে দেবাংশু। এই পরিপ্রেক্ষিতে সমীর ভট্টাচার্য তার মন্তব্য রেখেছেন, আমি সেটা শুনে তারপর আলোচনায় ফিরবো। শুনুন। মেলা খেলা উৎসবের পার্টি, এতদিন মেলা করেছেন, এবার বলছেন খেলা হবে। রাজনীতিটাকে খেলা মনে করছেন, বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর খেলা হবে হুমকি দিচ্ছেন। এখন আবার সেটা সংক্রামিত হয়ে যাচ্ছে, সারা বাংলায় চলে গেছে। প্রত্যেকে বলছেন খেলা হবে, এগুলো কিছুই নয়। এগুলো হচ্ছে যে আজ যে কটা কর্মী বেঁচে পড়তে আছে নির্বাচনের দিন পর্যন্ত তাদের টিকিট। মেলা খেলা উৎসবের পার্টি, এতদিন মেলা করেছেন, এবার বলছেন খেলা হবে। রাজনীতিটাকে খেলা মনে করছেন, বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর খেলা হবে হুমকি দিচ্ছেন। এখন আবার সেটা সংক্রামিত হয়ে যাচ্ছে, সারা বাংলায় চলে গেছে। প্রত্যেকে বলছেন খেলা হবে, এগুলো কিছুই নয়। এগুলো হচ্ছে যে আজ যে কটা কর্মী বেঁচে পড়তে আছে নির্বাচনের দিন পর্যন্ত তাদের টিকিট। মেলা খেলা উৎসবের পার্টি, এতদিন মেলা করেছেন, এবার বলছেন খেলা হবে। রাজনীতিটাকে খেলা মনে করছেন,
বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর খেলা হবে হুমকি দিচ্ছেন, এখন আবার সেটা সংক্রামিত হয়ে যাচ্ছে সারা বাংলায় চলে গেছে। প্রত্যেকে বলছেন খেলা হবে, এগুলো কিছুই নয়। এগুলো হচ্ছে যে আর যে কটা কর্মী বেঁচে পড়তে আছে নির্বাচনের দিন পর্যন্ত তাদের টিকে। শুনলাম কি বললেন শ্রমিক ভট্টাচার্য খেলা হওয়ার প্রসঙ্গে। দেবাশিস আমাদের সাথে এখনো জয়েন করতে পারেনি, তাই চন্দনবাবুর কাছে আমরা যাব। চন্দনবাবু, এই যে খেলা হবে রাজনৈতিক মঞ্চ থেকে কি মনে হচ্ছে এটি একটি হুঁশিয়ারি দেওয়া যে বিরোধীদের, যে আগামী দিনে আমরাও দেখে নেবো খেলা হবে? দীপঙ্কর, রাজনৈতিক আবহাওয়াকে সম্পূর্ণভাবে দূষণ করবার জন্য এই খেলা হবে। তুমি যাকে একটু আগে দেখালে দেবাংশু, আমি দেবাংশুকে বহুবার বলেছি যে তোমার কবিতা ছেড়ে বাস্তবের দুনিয়াতে এসো। আমি তোমাকে অনলাইনেই তোমার সাথে আমি কথা বলছি, আমি নাম ধরেই বলছি। তার প্রধান কারণটা হচ্ছে যে এরা ছোট ছোট ছেলে মেয়েরা, এরা মুখপাত্রের দায়িত্ব জানে না কিভাবে এর বিশ্লেষণ করবে, অথচ মুখপাত্রের দায়িত্ব দিয়ে গা বাঁচাবার চেষ্টা করছে সিনিয়র লিডাররা। এবং আমি কেন বলছি এ প্রসঙ্গে, এই কবিতা, এই খেলা হবে, এর মধ্যে আত্মজুন্মাদনা অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই খেলা হবে এর মধ্যে আমরা কি খেলা দেখতে চাইছি? আমরা তো বারবার বলছি উন্নয়নের খেলাটা খেলুক না। উন্নয়নের খেলা খেলতে গেলে তাদের মাঠে নেবে বুঝতে হবে যে উন্নয়নের খেলা খেলতে কি কি রসদ দরকার হয়। এই উন্নয়নের খেলা খেলতে যেটা দরকার সেটা কিন্তু পরিকল্পনা। উন্নয়নের খেলা খেলতে গেলে এটার দরকার পড়বে কিন্তু এদের রিসোর্সেস, অর্থাৎ কোথা থেকে এই রাজস্ব আসবে। এদের ভাবতে হবে সুদূর প্রসারী বাংলা শিল্প সম্ভাবনাকে, এদের ভাবতে হবে শিক্ষার ভবিষ্যৎ, স্বাস্থ্যের ভবিষ্যৎ। সুতরাং যদি এই প্রসঙ্গটাকেই একমাত্র সামনে রাখা হয় খেলা হবে, তাহলে কিন্তু আমরা তার দর্থক ভাবে দেব না, আমরা একক অর্থে নেব এই খেলা হওয়া আমাদের গত 10 বছরের পরিশ্রান্ত জীবনযাত্রা, আমাদের জীবনযাত্রা প্রতি মুহূর্তে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া, এই 10 বছরের এই অভিজ্ঞতা যাকে আগামী দিনে খেলা হবের মোড়কে নতুন ভাবে রক্তের বাংলা তৈরি করবার জন্য এই শাসক দল। তোমাকে বলি, খেলা হবে শব্দটার মধ্যে এরা বিশ্লেষণ করুক কি খেলা এরা খেলতে চান, এই খেলার মডেলটা কি। আমরা বারবার কিন্তু একই কথা বলছি, উন্নয়ন যদি খেলা হয় তাহলে উন্নয়নকে কিভাবে খেলা দেখালে আর যাই হোক পশ্চিমবাংলার মানুষ এই তৃণমূল সরকারকে ক্ষমা করবে না। আগামী দিনে আমরা এই আশা করব এই খেলা হবের মোড়কে এরা কি বলতে চাইছেন তার বিশ্লেষণ এরা করুক। এই খেলা হবে বলে ভয়ার্থ পরিবেশ তৈরি করে বাংলার রাজনীতিকে কুলুষিত করবার যে প্রচেষ্টা, এই তৃণমূলের এই ধৃষ্টতা, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মূল বলবার উদ্দেশ্য এখানে যে খেলা হবে শব্দটা নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই, শুধু একটি ভাবনা আমরা ভাবছি, যদি খেলা হবে মডেলটা অনুব্রত বাবুর মডেল হয়ে দাঁড়ায় তাহলে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা, পশ্চিমবাংলার শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ সম্পূর্ণ বিনষ্ট হবে। সুতরাং এদের হাতে আর যাই হোক পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয়। এবং তার বিনিময় এই খেলোয়াড়রা যারা তৈরি হয়েছেন গত 10 বছরে পশ্চিমবাংলায় বিভিন্ন মন্ত্রিত্বের ভাগিদার হয়েছেন, বিভিন্ন বিভিন্ন স্ক্যামে জড়িয়ে পড়েছেন, সেই সব মানুষগুলোকে নিয়ে বিজেপির যে সংসার, নতুন সংসার তৈরি করা, তারা কি খেলাটা খেলবে সেটাও আমাদের দেখবার কারণ আছে, দেখবার জন্য আমরা অপেক্ষা করে আছি। তারাও বলুক যে খেলার বিনিময়ে কি খেলাটা তারা খেলবেন। সুতরাং খেলা খেলোয়াড়ের প্রশ্ন এটা নয়, এটা এটা একটা সিরিয়াস জীবনযাত্রার প্রশ্ন। আমাদের সচেতন ভাবে এর দিকে এগোতে হবে এবং যে মানুষটি এই খেলা হবে স্লোগান দেবে সেই মানুষটির বিরুদ্ধে জনমত তৈরি করবার একটা প্রচেষ্টা করা উচিত। বিরোধী দল হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। খেলা হবে কে যদি রক্তস্নাত খেলা বলেন তাহলে তার প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠুন। বাংলা উন্নীত হয়েছেন আজ পর্যন্ত কোন কোন ক্ষেত্রে বাংলা তার নিজের সামাজিক, নিজের অর্থনৈতিক, নিজের রাজনৈতিক একটা ভবিষ্যতের উপস্থাপনা তৈরি করতে পারে, সেই খেলা, যে খেলা বাংলার মানুষ চান, বাংলার মানুষ তাদের ভোটের খেলা কাকে বলে। আর সুন্দর জীবনযাপনের জন্য একটি নির্দিষ্ট সরকার, দায়বদ্ধ সরকার, সেটা আমরা আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ প্রত্যেকটা অংশে আমরা এইভাবে মানুষকে সচেতন করতে চাই যে আজকে বাম কংগ্রেসের যে জোট, সেই জোটকে সামনে রেখে বাংলার মানুষ আমরা খেলতে আসিনি, আমরা তাদের জীবনযাত্রাকে নিয়ে সেই খেলার মধ্যে আমরা
আমরা আছি মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য খুব সিরিয়াস একটা প্রতিফলিত দিক হবে বাংলার নতুন ভবিষ্যৎ প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা থেকে অগ্রগতি হয় সেদিকে আমরা নিয়ম মাফিক মডেল অনুসারে এই প্রজেকশন রাখবো এবং আগামী দিনে আমরা আশা করব যারা খেলতে চায় তাদের সিরিয়াস এদের রিজেক্ট করুন, এদের বিরত করুন। এই দায়বদ্ধতা আমাদের যেমন আছে, এই দায়বদ্ধতা যারা টেলিভিশন চ্যানেলে আছেন তাদেরও ঠিক তেমন ভাবে আছে। প্রত্যেকে প্রচার করুন আমরা খেলা দেখতে আসিনি, আমরা সিরিয়াস জীবনযাত্রার অঙ্গ। এই সিরিয়াস জীবনযাত্রার ক্ষেত্রে আপনারা নির্দিষ্টভাবে ঘোষণা করুন খেলা বলতে কি বোঝাতে চাইছেন। যদি খেলা ভয়াবহতার খেলা হয়, যেটা অনুব্রত মণ্ডলের প্রতিটা শব্দের মধ্যে একটা ভয়ার্থতা নিহিত থাকে, যদি সেটাই কারণ হয়ে দাঁড়ায় তাহলে বারবার আমরা হুঁশিয়ারি করছি এরকম অনুব্রত মণ্ডল, এরকম দিলীপ ঘোষ পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে কিন্তু উপযোগী নয়। তারা ভয়ার্থ পরিবেশ তৈরি করবে, এদের হাত থেকে পশ্চিমবাংলার মুক্তি হতে পারে যদি পশ্চিমবাংলার উন্নয়নের মডেলের কথা যেটা বলেন, যারা বলেন, আমরা বলছি। সুতরাং আমরা অবশ্যই চাইবো বাংলার মানুষ গর্জে উঠুন, শান্তিপ্রিয় বাংলার মানুষ গর্জে উঠুন, আগামী দিনে অশান্তির আবর্তে যাতে বাংলা পর্যবসিত না হয়। কারণ এই খেলার শব্দটা সাথে কিন্তু আমরা পরিচিত গত 10 বছরে আমাদের জীবনযাত্রার। এই খেলা আমরা দেখতে চাই না, এই খেলা থেকে বিরত থাকতে অনুরোধ করছি। যদি এই অনুরোধে কাজ না হয় আগামী দিনে রাস্তায় দাঁড়িয়ে এই ভাষার বিরুদ্ধে, এই ভাষা এবং এই ভাষার সাথে সাথে তাদের যে 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 অ্যাকশন, যে উদ্দেশ্য তারা সামনে রাখতে চাইছে বাংলার মানুষকে সচেতন করবার জন্য, এদের বিরুদ্ধে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করবার প্রতিজ্ঞাবদ্ধ আমরা। সুতরাং আমি এই কথাটা বলছি, খেলা হবে, বদলা হবে, এইসব শব্দে বিভ্রান্ত হবেন না। এরা রাজনৈতিক শব্দ নয়, এরা ভয়াবহতার শব্দ। এরা মানুষকে ভবিষ্যতের আঙ্গিনায় একটা নতুন ভয়াবহ পরিবেশ তৈরি করতে চান এবং এই 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 ভয়াবহ পরিবেশ থেকে মুক্তি অবশ্যই কাম্য। সেই মুক্তি দিতে পারে বাম কংগ্রেস জোট। দেবঙ্কর, শুনতে পাচ্ছেন? দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন? দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন? দেবাশিস বাবু লাইভ টেলিকাস্ট চলছে, প্লিজ কানেক্ট থাকুন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? দেবাশিস বাবু, এই যে খেলা হবে আসন্ন নির্বাচনে, কতটা খেলা হবে, অনুব্রত মণ্ডল যে মন্তব্যটা রেখেছেন সেই পরিপ্রেক্ষিতে কি বলতে চাইবেন আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরাও শুনেছি যে অনুব্রত মণ্ডল বিগত পঞ্চায়েত ভোটের সময় যে উন্নয়ন বাহিনীর কথা বলেছিলেন, সেই উন্নয়ন বাহিনী আমরা দেখেছিলাম যে 2018-তে উন্নয়নের বাহিনীর নাম করে রাস্তায় কিভাবে ওদের হারামাত বাহিনী, ভৈরব বাহিনী কিভাবে গুন্ডাগিরি করেছিল। এবং এই 2021-ও যে উনি বলেছেন যে খেলা হবে, তারও প্রত্যুত্তরে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, যদি উনি খেলা করতে চান যে কোনো সময় আমরা খেলা করতে রাজি আছি। খেলার উত্তর মানুষ দেবে। আপনারাও খেলা খেলতে রাজি আছেন? আপনারাও খেলা খেলতে রাজি আছেন? যারা যে ভাষা বোঝে তাদেরকে ভারতীয় জনতা পার্টি সেই ভাষায় বোঝাবে। আমরা আগে থেকে তাহলে আপনারা স্বীকার করে নিচ্ছেন যে আপনারাও রেডি আছেন, যে মানে বদলা নেওয়ার জন্য আপনারাও মানে একেবারে রেডি? আমরা বারবার বলেছি পশ্চিমবাংলার মাটিতে বদল হবে আর বদলা হবে। বিগত দিনে আমাদের যে কার্যকর্তারা খুন হয়ে গেছে, কেউ স্বামী হারা স্ত্রী, কেউ মা হারা ছেলে হয়েছে, কারোর আপনারা আগামী দিনে খুন করবেন? তাহলে আমরা কোনোদিনই ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাসী না। একটু আগে তো বললেন কেউ আগে থেকে আমাকে আঘাত করতে আসে না, আমি কোনো মতেই সে কথা বলিনি। যারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষা বোঝানো হবে। যদি ওনারা হাত জোড়ের ভাষা বোঝেন, সুষ্ঠুভাবে যদি নির্বাচন করতে দেন, সেই সুষ্ঠুভাবে নির্বাচন আমরা চাই। কিন্তু অনুব্রত বাবুর কথা শুনে যিনি বলেছেন খেলা হবে, তাহলে আমরাও বলছি খেলা হবে এবং এই খেলাতে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি জয়ী হব। কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে ছুঁড়ে ফেলে দেবে। তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেবে, আজকে আপনারা এই কথা বলছেন। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন আপনাদের দিকে, যে খেলা হবে, এর ভয়াবহতাটা কি দেখছেন আপনারা, বা আপনারা এটাকে নিয়ে কি ভাবছেন? না, বিগত দিনে তো আমরা দেখেছি যে কিভাবে 2018 সালে পঞ্চায়েত ভোটের সময়
উন্নয়ন বাহিনী বলেছিলেন যে উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, নকুল দানা দেওয়া হবে, গুড় পাতা ধসা দেওয়া হবে, ওই বীরভূমের মাটি থেকে আজকে যে অনুব্রত বাবু এইসব কথা বলেন, তাহলে ওনারা আগে নিজেদের দল নিয়ে ভাবুন যে আজকে বিরোধী পার্টিকে পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, সেখানে ভোট করতে দেননি, তাহলে তারা কি ভাষা বোঝে? তারা ওই ভাষায় বোঝে, যাদেরকে যে ভাষায় বোঝানো দরকার তাদেরকে সেই ভাষায় বোঝানো হবে। তবে জানতে চাইবো যে তৃণমূল যে আজকে তীরটা আপনাদেরকে ছুটছে তার পাল্টা তীর আপনারাও সেইভাবেই আজকে আপনারা ছুঁড়ে দিচ্ছেন। আমরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেইভাবেই আক্রমণ করতে দেখেছি। তো বাম কংগ্রেস জোট সেখানে মানুষের কথা বলছে এবং মানুষের চিন্তার কথা বলছে। আপনার কি মনে হয় এই এই লড়াইতে বাম কংগ্রেস এই দুটোই পরীক্ষিত দল। পশ্চিমবাংলার মাটিতে কংগ্রেসও এককালে শাসন করেছে, বামপন্থীরাও শাসন করেছে। মানুষ 2011 সালে 34 বছর বামফ্রন্টের অপশাসনকে ঝুড়ে ফেলে দিয়েছে এবং 2016-তে এই বাম কংগ্রেস জোটের আতাতে, মানে অশুভ যে আতাত হয়েছিল, আমি এর আগেও বলেছি এবং এখনো বলছি যে অশুভ আতাত হয়েছিল, সেই আতাতের কারণে 211টা সিট মাননীয় মুখ্যমন্ত্রী দল পেয়েছিলেন। যদি এনারা আতাত না করতেন তাহলে এতগুলো সিট পেত না। এরা এরা আগেই পশ্চিমবাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। কি বলবেন চন্দন বাবু? না, এখানে আমার বিশেষ কিছু বলার নেই। দেবাশিস বাবু যে কথাগুলো বলছেন সেই কথাগুলো ভাবনা থেকে একটি পরিষ্কার লক্ষণ বেরিয়ে আসে, সেটা হলো যে এরা বদলা, এরা খেলার বিনিময় খেলা। আমি এতক্ষণ ধরে দীপঙ্কর যে কথাটা বলছিলাম, এটা একটা কঠিন শাস্ত্র। মহাত্মা গান্ধীর অহিংসা নীতি, যে ভারতবর্ষের স্বপ্ন, যে ভারতবর্ষের মূল সাংবিধানিক কাঠামো এবং ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, যদি এটাকে বিচ্ছিন্নভাবে পশ্চিমবাংলায় তো আলাদা কোনো শাসন চলতে পারে না। অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবাংলা অঙ্গরাজ্য হিসেবে তার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগিত। সুতরাং আমার প্রশ্নটা এখানে থাকবে যে অহিংসার কথা আমরা সামনে রেখে রাজনৈতিক বাতাবরণ তৈরি করি যে দলই, তারা রক্তস্নাত বাংলায় ভয়াত্ম পরিবেশ, খেলার বিনিময় খেলা এবং ডান্ডার বিনিময় ডান্ডা, এরকম অপশব্দ যখন ব্যবহার করবে তো সাধারণ মানুষ দাদা আপনাকে একটা কথা বলি, 2018 সালে যখন আমাকে শেষ 2018 সালে যখন পঞ্চায়েতে আমাদের এত খুন হয়েছিল তখন কোথায় ছিলেন? তখন অহিংসার কথা বলেননি কেন? আমরা প্রতিটা মুহূর্তে সন্ত্রাসের নিন্দা করি। সে সন্ত্রাস যদি কোনো বিজেপি কর্মী খুন হন, সে সন্ত্রাস যদি কোনো কোনো ধর্ম অধর্ম, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে সন্ত্রাস, তার বিরুদ্ধে আমাদের আপনাদেরকে সেই সাইবারির কথাটা মনে করিয়ে দিই, যেখানে মাকে ছেলে রক্ত মাখা ভাত খাইয়েছিলেন আপনারা। সাইবারির কথা ভুলে যাচ্ছেন? সেই সাইবারিতে খুনের রাজনীতি করেছিলেন আপনারা। যেটা ভুল করছেন, আপনি যদি কথাটা শুনবার থাকে তাহলে শুনুন, আর যদি না হয় আপনি বলুন, আমি শুনি। আমার প্রশ্নটা সেখানে নয়। আপনারা শুধু ইতিহাসকে সামনে রেখে যদি ভবিষ্যতের আপনারা রাজনীতি তাই করেন, কারণ আমরা বারবার এটাই দেখে অভ্যস্ত যে আপনারা মূলত বিজ্ঞানকে অস্বীকার করে পিছন দিকে হাঁটতে শুরু করেন। সুতরাং এখানে ওই প্রসঙ্গ থাকবে না। আমার বলার উদ্দেশ্য অন্য জায়গায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকের যে প্রসঙ্গ খেলা এবং খেলা, এই খেলার সাথে খেলা, এই খেলাটা কিসের খেলা? আপনি একটু আগে বললেন যে আমরা দরকার দাঁড়িয়ে মার খাবো না, আমরা প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধও নয়, আমরা বদলা নেব, আমরা বদল নেব। আমার প্রশ্নটা এখানেই যে তাতে পশ্চিমবাংলার শান্তি বিঘ্নিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করেছে, তারপরে প্রতিরোধ করেছে। এই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার পালা, তার কারণ পশ্চিমবাংলার মানুষের স্বার্থে। 2016-র কথা যেটা বলছেন আপনি, এটা ভুলে যাবেন না। 2016-এ বাম কংগ্রেসের জোটের ফসল ছিল 77টা সিট, আপনারা পেয়েছিলেন 3টে, এখন এসে দাঁড়িয়েছেন 2টো। স্বপ্নটা একটু কম দেখুন, স্বপ্ন দেখুন। আপনি বলবো না যে আপনি স্বপ্ন দেখবেন না, তবে স্বপ্নটা বা দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায়। আমার প্রসঙ্গটা সেখানে নয়। আমার প্রসঙ্গ গণতান্ত্রিক পরিবেশে যে দল জিতবে সে দলই জিতুক। আপনারা যদি ক্ষমতায় আসেন অবশ্যই জনগণের রায়, তাহলে অবশ্যই আপনারা প্রাণীদানযোগ্য, আপনারা ওয়েলকাম, আপনারা সবসময় সুস্বাগতম। পশ্চিমবাংলার গত 10 বছরের রাজনীতিতে আমরা খেলা দেখেছি, সুতরাং খেলা হবে নতুন ভাবে, আমাদের কাছে নতুন শিক্ষার আঙ্গিক তৈরি করে না। কিন্তু আমরা একটা কথা বারবার বলবো যে খেলার শব্দটার মধ্যে থেকে যদি ভয়াত্মতা, শান্তিকে বিঘ্নিত করা এবং পশ্চিমবাংলার উন্নয়নকে বিঘ্নিত করার উদ্দেশ্য একমাত্র থাকে, যদি অনুব্রত বাবু কথা বলেন, যখন দিলীপ বাবু কথা বলেন, তখন আমরা কিন্তু এই ভয়ার্থ ভাষা সন্ত্রাসকেই দেখি। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে বাংলার মানুষ কি চাইছে,
শান্তির কথা বলতে হবে, এবং সেটা বিজেপি বলুন, সেটা কংগ্রেস সিপিএম বলুন, সেটা কংগ্রেস বামফ্রন্ট বলুন, বা সেটা তৃণমূল বলুন, আপনাদের আলটিমেটলি বলতে হবে শান্তির বাণী। বাংলায় যে নির্বাচন আসছে সে নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা বারবার কিন্তু শঙ্কা প্রকাশ করছি এই রাজ্যের ক্ষেত্রে এবং কেন্দ্রের প্রচ্ছন্ন মদতে পশ্চিমবাংলার বিজেপি একটা ভয়ার্থ বা রক্তস্নাত বাংলার পরিবেশ যাতে তৈরি না করতে পারে। মানুষ সচেতন থাকুন। আমাদের উদ্দেশ্য আগামী দিনকে নিয়ে ভাবা, আমাদের উদ্দেশ্য আপনার পলিসি, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের রাজনৈতিক ভাবনা, এ তো আপনাদের আঙ্গিক, অবশ্যই আপনারা ভাবেন, আপনারা নির্বাচনে লড়বেন। রক্তের রাজনীতিটা আপনারা দেখিয়ে গেছেন, সেই জুতোতে পা গলিয়েছে তৃণমূল কংগ্রেস। রক্তের রাজনীতিটা যারা করছে তাদেরকে বলুন, আমরা শান্তির কথাই বারে বারে বলি, আমরা শান্তিপূর্ণ নির্বাচনই চাই। আমাদের সাথে অসীম মাইতি জয়েন করেছেন। অসীম মাইতি, সেই কথা ডক্টর অসীম মাইতি, চাইল্ড স্পেশালিস্ট ফ্রম কলকাতা। তার সাথে সাথে তিনি একটি রাজনৈতিক দলের সাথেও যুক্ত। তো আসুন আজকে ডক্টর অসীম মাইতির কাছে এই বিষয়ে আমরা যাব। তার আগে আমরা একটু মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ক্লিপ দেখাতে চাইবো। আসুন দেখুন সেই ভিডিওটি। কি হবে টাকায়, কি হবে টাকায়? এই যে বিজেপি পার্টিটা মনে করে ওদের খুব অহংকার, ওদের অনেক টাকা আছে। বল তোমার টাকা, রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, টাকা মাটি, মাটি টাকা। মনে রাখবেন, টাকা দিয়ে মানুষকে তুলনা করা চলে না। টাকার থেকে মানুষের দাম অনেক বেশি, টাকার থেকে মনুষ্যত্বের দাম অনেক বেশি, টাকার থেকে মানবিকতার দাম অনেক বেশি। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না। টাকা প্রয়োজন হয় ততটুকুই যতটুকু সংসার চালাতে লাগে, যতটুকু ছেলে মেয়েকে ভালো করে মানুষ করতে লাগে, যতটা প্রয়োজন ততটা করুন, আমার কোনো আপত্তি নেই। তার বেশি কি প্রয়োজন? জীবনটা তো ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই। কিসের জন্য এত চিন্তা? কিসের জন্য এত টাকা প্রাসাদ? কি হবে? এত মারামারি, খুনোখুনি, লুটোপুটি, বিজেপির হুড়োহুড়ি, হুটোপুটি। ভাবছে যেমন করে ক্ষমতা দখল করতে হবে। অত সস্তা নয়, এটা দিল্লি কা লাড্ডু নয়, এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা পঞ্চানন বর্মার বাংলা, এটা বিরসা মুন্ডার বাংলা, এটা গুরুচাঁদ ঠাকুরের বাংলা, এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলা, এটা চৈতন্যদেবের বাংলা। এটা মনে রাখবেন, আমাদের রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, সিধু কানু ডহর থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, এটা সবার বাংলা। গান্ধীজি থেকে শুরু করে তারা বাংলায় বসে কাজ করতেন। কয়েকটা নেতা জুটেছেন। কেমন নেতা? নেতা কেমন হওয়া উচিত? নেতা কেমন হওয়া উচিত? নেতা হওয়া উচিত গান্ধীজির মতো। তোমরা বসো প্লিজ, তোমরা বসো প্লিজ, ছোটরা বসো। হ্যাঁ, নেতা কেমন হওয়া উচিত? গান্ধীজির মতো, যিনি কোনো ভাগাভাগি করে না। देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो? नेताजी जैसा हो। देश का नेता कैसा हो? अबुल कलाम आजाद जैसा हो। देश का नेता कैसा हो? अंबेडकर जैसा हो। देश का नेता कैसा हो? गुरु गोविंद सिंह जैसा हो। देश का नेता कैसा हो? बिरसा मुंडा जैसा हो। देश का नेता कैसा हो? जय जोहर जैसा हो। নেতা তাদেরই বলা চলে। নেতা আবার মিথ্যে কথা বলবে কেন? লোকে তো নেতাকে দেখে পথ অনুসরণ করে, তাহলে নেতারা কেন মিথ্যে কথা বলবে বলুন? আমি তো দেখছি একটা পলিটিক্যাল পার্টি বিজেপি এত মিথ্যে কথা বলে ভাই, মা বোনেরা আমার বিশ্বাস করতে পারবেন না। দিনকে রাত করে, রাতকে দিন বলে, আর শুধু মিথ্যে কথা বলে। একটা তিলক কেটে আমি ধর্মকে ভালোবাসি বললেই হয় না। ধর্মকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হয়। ধর্মকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আজকে এই ভাষণ আপনাদের শোনালাম। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন সেটুকু আমি একটু দর্শকদের শুনিয়ে আমার আলোচনায় ফিরে আসবো। শুনুন। लोगों ने भरोसा किया
बंगाल ममता की आस लेके जी रहा था, लेकिन 10 साल उसे निर्ममता मिली, निर्ममता मिली। শোনালাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন। আসুন আমি সরাসরি আমাদের সাথে তৃণমূল থেকে জয়েন করেছেন ডক্টর অসীম মাইতি, চাইল্ড স্পেশালিস্ট। তিনি ডাক্তারি সাথে সাথে পলিটিক্সেও সাথে যুক্ত হয়েছেন। তো আমি এই খেলা হবে আসন্ন নির্বাচনে, এই যে খেলা হবে যে বক্তব্যটি পেশ করা হচ্ছে, এটা কতটা যুক্তিসঙ্গত যদি আপনি আপনার ভাষায় বোঝান আমাদের। অসীম বাবু। নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা দীপঙ্কর এবং যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সনির্বন্ধ অনুরোধ যে এই খেলা হবে কথাটা ভীষণ আপত্তিজনক। আমি সবাইকে আমার সবার কাছে ক্ষমা চেয়ে নেই এবং সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একজন সাধারণ ডাক্তার হিসাবে এবং একজন স্বাধীনচেতা মানুষ হিসাবে এবং একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আমি বলছি, খেলা হবে কথাটার মধ্যে যেন একটা সবসময় হিংস্রতার ছাপ। খেলা হবে কেন? খেলা হবে মানে কি? মানে খোলা মাঠে খেলা হবে, হাতাহাতি হবে, না রেসলিং হবে, না রাগবি খেলা হবে? রাজনৈতিক একটা মানে যেটা আমাদের 5 বছর ছাড়া সংবিধানের এই আমাদের যে সংবিধানে আছে, ভারতীয় সংবিধানে এই বিধানসভা ইলেকশন, এটা তো স্বাভাবিক রীতিমতো হবে। এখানে পশ্চিমবাংলার মানুষ তার মতবাদ প্রকাশ করবে। সে 10 বছর বামফ্রন্ট 10 বছর তৃণমূল সরকারের কাজে কতটা সে সন্তুষ্ট, না বিক্ষুব্ধ, না তারা সত্যি বীতশ্রদ্ধ হয়ে গেছে, কোনো পরিবর্তন চাইছে না প্রত্যাবর্তন, এই তো ব্যাপার। তো সেটার একটা পরীক্ষা হবে মানে কি, সাধারণ মানুষের আমরা মতবাদ নেবো। মতবাদ মানে শুভ চিন্তা বা স্বাধীন চিন্তা ভাবনা করে যে যার মতবাদ প্রকাশ করবে। খেলা হবে বলে মানে একটা লড়াইয়ের আসরে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা পশ্চিমবাংলার মানুষ সবসময় শান্তিপ্রিয়, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিক সবাই এখানে আসিয়া এক হয়ে গেছে, সব বাধা ব্যবধান। এটা আপনার নজরুলের সাম্যবাদী কবিতা শুনেছেন। আবার আপনারা শুনেছেন সবার উপরে মানুষ সত্য সুস্থ আসবে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিরকাল উচ্চারণ করেছে, মা মাটি মানুষ, তাই তার ওর নাম সমর্থন। আজকে 33 বছর বামফ্রন্ট সরকারের অপশাসন করে যে ভারত মানে বাংলাকেও রাহুমুক্ত করেছিল 10 বছরে, সেই 10 বছরে আমি মানছি অনেক প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার আমি তো দেখতে পাচ্ছি গত 10 বছরে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোকে চুরমার করে দিয়েছে। কোভিড-19 ভাইরাস বা অন্যান্য যা কিছু বিধ্বস্ত বাংলাকে ওরা কোনো কিছুই সাহায্যের হাত বাড়ায়নি, শুধু শুকনো প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটাই প্রতিবেদন করবো, আপনারা এইসব লড়াই যুদ্ধ খেলা হবে লড়াইয়ের খেলার মাঠে খেলা হবে, এই কথাতে আমার যথেষ্ট আপত্তি আছে। খেলা হবে মানে এটা হচ্ছে লড়াই হবে, সেটা বলতে পারেন যে একতরফা ভোট হবে না, এবারে হয়তো লড়াই হবে, ডেফিনেটলি বিরোধী থাকলে তবেই ভালো কাজ হবে। আমার ধারণা পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তার যথেষ্ট মানুষের আছে, কারণ উনি চিরকাল মাটির মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের প্রতি উনি যথেষ্ট মানে শ্রদ্ধাশীল, যথেষ্ট নির্ভরশীল এবং সাধারণ মানুষের সঙ্গে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, মহামান্য মুখ্যমন্ত্রী যে বন্দ্যোপাধ্যায় যে তুলনা করলেন যেসব মনি ঋষিদের, তাদের সঙ্গে তো আমি বলবো নরেন্দ্র মোদীর কোনো তুলনাই হয় না, কারণ তারা ছিল একজন মহাপুরুষ আর ইনি সম্পূর্ণ মানবিক মানুষ। আজকে আপনারা, আমি একজন নিরপেক্ষভাবে বলছি, আমাদের সাধারণ মানুষের যে অর্থনীতি, যে অর্থনৈতিক সংকট, চরম সংকটের মধ্যে আছে। ব্যাংকে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমাদের ফিক্সড ডিপোজিট নেই, আমাদের পিপিএফ ফান্ড মানে কোনোভাবেই, তাছাড়া অন্যান্য আমাদের বেসরকারিকরণ থেকে আরম্ভ করে সবকিছু বিচার করে পশ্চিমবাংলার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ অবস্থা। মানে আপনারা জানেন নিশ্চয়, করোনা ঝড়, তারপরে আমফান ঝড়, তারপরে এই অর্থনৈতিক সংকট ঝড়, সম্পূর্ণ বিধ্বস্ত আমরা। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের একটা সঠিক নির্বাচন করতে হবে, কে উপযুক্ত নাগরিক হবে, কে উপযুক্ত মানে মুখ্যমন্ত্রী হবে, যে আমাদের এই পশ্চিমবাংলার সম্প্রীতি বজায় রেখে এবং শান্তি বজায় রেখে আমাদের আগামী নির্বাচনে একজন লোককে বসাবে। পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা জনগণই ঠিক করবে। তার আগে আমার মনে হয় এই লড়াই খেলা হবে এইসব কথাটা খুব আপত্তিজনক। যেই বলে থাকুক, আমি দেবাংশু বলুক, যেই বলুক, কি যাই হোক, ভাষাটা কিন্তু আমার পক্ষে আপত্তিজনক। এই ধরনের কথাবার্তা আমার মনে হয় না কোনো রাজনৈতিক হিসাবে সেটাকে ব্যবহার করা উচিত। আমার মনে হয়
একটা শান্তিপূর্ণভাবে যাতে আমাদের মতবাদ প্রকাশ করতে পারি, আমাদের ভোট নির্বাচন করতে পারি, সেটাই আমাদের দেখা উচিত। এবং যেটা আমাদের ভালো হবে সেটা আমাদের শুভবুদ্ধি আছে। বাংলার কিন্তু আমরা রাজনৈতিক ভীষণ সচেতন। আফটার কেরালা আমরাই সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মানুষ কোনো ঐতিহাসিক ভুল করবে না। পরিবর্তন প্রত্যাবর্তন যেটা মানুষ ভালো বুঝবে সেটাই করবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে তাতে আগামী 2021 নির্বাচনে উনি এলে বাংলার লাভই হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। অসীম বাবু, ডক্টর অসীম মাইতি আর আমাদের তার মতামত রাখলেন। তিনি তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলের সাথে রয়েছেন, কিন্তু খেলা হবে এই কথার কিন্তু তিনি আপত্তি জানালেন। সত্যি একটি রাজনৈতিক দল থেকে একটি ইলেকশনের সময় কিভাবে খেলা হবে সরাসরি হুঁশিয়ারি দেওয়া যেতে পারে, আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে এটা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের দেবাশিস বাবু রয়েছে। দেবাশিস বাবু, তার পরিপ্রেক্ষিতে আপনাদের দল থেকেও কিন্তু কোনো কসর ছাড়া হয়নি যে খেলা হবে এই কথাটার বিরোধিতা করা। আমি দেখলাম না কোনো জায়গায় এর তীব্র নিন্দা বা বিরোধিতা করা হয়েছে, বরং এটাকে আরও উস্কানিমূলক মন্তব্য আপনাদের দলের তরফ থেকে রাখা হয়েছে। তো এটা কতটা মানুষের কাছে আতঙ্কজনক? কারণ আগামী দিনে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে দাঁড়িয়ে দুটো রাজনৈতিক দল একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে খেলা হবে। তো এই খেলাতে সাধারণ মানুষের ভূমিকা কোথায় থাকবে দেবাশিস বাবু? দেখুন, প্রথমেই এই আমার পূর্ববর্তী বক্তা ডাক্তারবাবুর কথা শুনলাম, যিনি তৃণমূল কংগ্রেসের এখানে পক্ষের থেকে আসে। উনি তৃণমূল কংগ্রেস দল সমর্থন করতে পারেন, কিন্তু উনি যে গণতন্ত্রের কথা বললেন বা খুবই ভালো লাগলো যে এখানে উনি ওনার দল যে বক্তব্য রেখেছে যে খেলা হবে, সেই খেলা হবে বক্তব্যকে উনি সমর্থন করছেন না। তো আমি ওনাকে একটু মনে করিয়ে দেবো, আপনাদের দেবাংশু বলুন বা আপনাদের বীরভূমের অনুব্রত মন্ডল বলুন বা আপনাদের উচ্চস্তরীয় যারা নেতা আছে, তারা প্রত্যেকেই কিন্তু খেলা হবে কথাটাকে কোট করছে। এই কথাটা খেলা হবে মানে কাদের সঙ্গে খেলতে চাইছে? যারা বিরোধী আছে তাদের সঙ্গে খেলতে চাইছে। আখেরে কিন্তু মানুষের কথা কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না, যেটা আপনিও স্বীকার করে নিলেন এক বাক্যে যে এই খেলা হবে উক্তিকে আপনি স্বীকার উক্তি করছেন না। হ্যাঁ, লড়াই হবে, রাজনৈতিক লড়াই থাকবে, রাজনৈতিক ময়দান থাকবে, এখানে এক পক্ষ দুপক্ষ প্রতিপক্ষ একাধিক থাকবে। সেখানে দেখুন, আমরাও কিন্তু লড়াই মানে রাজনৈতিক লড়াই বিশ্বাসী, কিন্তু রাজনীতির মঞ্চে থেকে রাজনৈতিক লড়াই হলো। কিন্তু এই পশ্চিমবাংলার মাটিতে বিগত দিনে যা সন্ত্রাসবাদ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস, এখানে দেখেছেন বারে বারে আমি একটা কথা তুলে আনছি, পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোটে আমাদের বাঁকুড়ার থেকে প্রথম খুন হয়েছেন অজিত মুর্মু, যে রানীবান, যে জঙ্গলমহলের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলে থাকেন যে জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহল হাসছে। সেই জঙ্গলমহলে একজন বিজেপি কর্মী, তার অপরাধ কি ছিল? সেই পঞ্চায়েত ভোটে নমিনেশন করতে গিয়ে তাকে খুন করা হলো। আমার পাশের জেলা পুরুলিয়া জেলা, সেই পুরুলিয়া জেলায় 18 বছরের নাবালককে একজনকে পুরো গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হলো। তার নাম হচ্ছে ত্রিলোচন মাহাতো। তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল সে ভারতীয় জনতা পার্টির একজন কর্মকর্তা ছিলেন। তাহলে এইভাবে আমরা বিগত দিনে 2018 থেকে এবং বিগত দিনে দেখতে দেখতে বারে বারে দেখেছি যে বিরোধী মানে বিজেপি যে পার্টি করবে, সেই পার্টির যে কোনো কর্মকর্তা হোক, সে নেতা হোক, সে কোনো বুথ সভাপতি হোক, সে অন্য কোনো দায়িত্বে থাক, সে যদি ওখানে চক্ষুশূল হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে তাকে খুন করে দেওয়ার রাজনীতি দেখেছি। এই খুন করে দেওয়ার রাজনীতি বিগত 34 বছর বামপন্থ শাসনেও আমরা দেখেছি এবং এই বিগত 10 বছরও দেখেছি। কিন্তু এই খেলা হবে যে কথাটাকে কোট করা হচ্ছে, এই খেলা হবে কথাটাকে আমরাও সমর্থন করছি না। কিন্তু যখন এক পক্ষ বারে বারে খেলা হবে দিয়ে ভয় দেখাচ্ছে, সেই ভয়কে যাতে মানুষের কাছে তুষ্ট করে দেওয়া যায় এবং সেই ভয়কে যাতে উপেক্ষা করে মানুষ নিজের নির্বাচনে নিজের ভোটকে ঠিকভাবে ঠিক জায়গায় ফেলতে চায়, এই জন্য আমরা কোট করে সেই কথাকে আমরাও নিচ্ছি যে খেলা হবে, আমরাও পাল্টা খেলতে রাজি আছি। তার কারণ যখন মানুষ বুথে ভোট দিতে যাবে, সেখানে আমাদের পোলিং এজেন্ট থাকবে, সেখানে যদি কেউ ছাপ্পা করে সেখানে আমরা কিন্তু প্রতিবাদ করে দাঁড়াবো এবং আমরা ছাপ্পা করতে দেবো না এবারে তৃণমূল কংগ্রেসে। মানুষের যে রায় হবে তা তো মাথা পেতে সর্বজন গীত। আমার পূর্ববর্তী বক্তা কংগ্রেসের জোট কংগ্রেসের যিনি বললেন, দাদা সন্ধ্যা বললেন যে মানুষের যেটা রায় হবে সেই রায় কিন্তু আখেরে যায়, সেই রায় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে, এটা আমরা বিশ্বাসী। সেই রায় অন্য কোনো পার্টির পক্ষে গেলেও সেটা তখন বিচার করা যাবে। কিন্তু খেলা হবে, আপনি কাউকে নমিনেশন করতে দেবেন না, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল নমিনেশন করতে পারবে না, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল ভোট করতে পারবে না, সেইখানে কিন্তু আমরা বিশ্বাসী নাই। ভোট হবে, মানুষ রায় দেবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এই কিন্তু ভারতীয় জনতা পার্টি দাবি করে আসছে বারে বারে। আমাদের কিন্তু দাদা, হ্যালো আমি একটু বলছি, আমি বলতে চাইছি যে তার মানে খেলা হবে টার্মিনোলজিটা আপনার হয়তো আপত্তি আছে। তার মানে আপনারাও মারের বদলে পাল্টা মার দেবেন, মানে আপনারাও মার দিতে প্রস্তুত। আপনারা লড়াইটাকে উস্কানি দিয়ে
লড়াইয়ের পথে আপনারাও না, আপনি- ইয়ে দিচ্ছেন, আপনি মানে দেখুন, আমরাও কম আপনি- কিছু চাই না। আপনি- আপনি- দাঙ্গাবাজ দেখুন, পার্টি হিসেবে আপনি আপনারা দেখুন। কম নয় দাদা, গোটা ভারতবর্ষকে দাঙ্গাবাজ আপনারা এটা উদ্ধার দেখিয়েছে করে তৃণমূল তুলেছেন। কংগ্রেস। আজকে ডাক্তারবাবু, এখানে বলো না, ডাক্তারবাবু, তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। আপনি কি চাইছেন? তাহলে এখানে কোনো মায়ের কোল খালি হোক, আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, সেটা আপনারা চাইছেন? সেই শক্তি কিন্তু মানে অনেক বৃদ্ধি হয়েছে, অনেক গুণে বৃদ্ধি হয়েছে ভারতীয় না, জনতা সেটা পার্টির বলছি শক্তি। না। আমরা মারে বিশ্বাসই করি না, সেটাও কিন্তু না। যদি কেউ আমাদেরকে আঘাত আনে দীপঙ্কর, তাকে পাল্টা মার দিতেও আমরা কিন্তু দীপঙ্কর। বাধ্য। আসছি চন্দ্রবাবু, আসছি আপনার কাছে। দীপঙ্কর, হ্যাঁ চন্দ্রবাবু, আসছি আপনার কাছে আমি। তার আগে দিলীপ ঘোষের আমি একটি মন্তব্য আপনাদের শোনাতে চাইবো, তারপরে চন্দনবাবুর কাছে যাবো। শুনুন। হবে কি না হবে শুনুন, যাদের টিমের স্ট্রাইকার ডিফেন্ডার সব আমার টিমে চলেছে, তারা খেলবে কি? হবে কি না হবে শুনুন, যাদের টিমের স্ট্রাইকার ডিফেন্ডার সব আমার টিমে চলেছে, তারা খেলবে কি? ওদেরকে এবার গেলে শুনলেন তো কি বললেন দিলীপ বাবু, যাদের সবকিছু আজকে তাদের টিমে চলে এসেছেন, তারা কিভাবে খেলবেন। তার মানে একটি পরিকল্পনা মাফিক তৃণমূলের এই টিমগুলো যারা খেলতে পারবে তাদেরকে আগে বিজেপিতে আনা হয়েছে, সেটা কি দিলীপ বাবু স্বীকার করে নিলেন? চন্দনবাবু। দীপঙ্কর, আমি দুজন বক্তারই বক্তব্য শুনলাম এবং আমি দীর্ঘ সময়ের আগে কথা বলেছি এবং ডাক্তারবাবু ছিলেন না, আর সম্ভবত আমি এই খেলা পশ্চিমবাংলার রাজনীতিতে কি প্রদর্শিত আসতে চলেছে বা শান্তি বিঘ্নিত হওয়ার যে ভয়ার্থতা, সেই ব্যাপারটা আমি যথেষ্টভাবে বিশদে দেখা এবং ডক্টর মাইতি আমি অবশ্যই ধন্যবাদ জানাই। একটি দল বা দলের প্রিন্সিপালকে অবলম্বন করতে পারে, একটি দলের সেখানে সেই ভাবনা দলের হয়ে একটা ফিলোসফি, একটা দর্শন এবং চন্দ্রবাবু, আপনার অডিও ক্লিয়ার আসছে না, কাইন্ডলি একটু আপনি ডিভাইসটা মুখের সামনে কিছু শুনতে পাচ্ছি না আপনার। অডিওটা এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, আবার প্রথম থেকে বলবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি শুরুতে যে প্রসঙ্গটা তুলবো, দেখো আমি দীর্ঘ বক্তব্য রেখেছি এর আগে, তখন ডাক্তারবাবু ছিলেন না। আমি বারবার এই প্রসঙ্গটাকেই তুলেছিলাম যে খেলা হবের মধ্যে একটা ভয়ার্থতা আছে এবং আমি তোমাকে এটাও বলেছিলাম যে উন্নয়নের খেলা বলেন না, বলেন সেই সেই খেলা হওয়ার যে স্বপ্ন, যেটা অনুব্রত আমি তোমাকে আবার আপনার অডিও কেটে যাচ্ছে, একটু ডিভাইসটা মুখের সামনে রাখুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে, বলুন। আবার ডিসট্রাক্ট হচ্ছে, বলি ডিভাইসটা হাতের কাছে নিয়ে করুন, একটু হাতে নিয়ে যদি বলেন, কারণ এটা তো আমার, হ্যাঁ বলুন এবার। এটা হ্যাঁ ডিভাইসটা হাতে নিয়ে করুন। ভুল যে জায়গাটা, আমি আসলে এটা আমার ব্লুটুথ ডিভাইস, এটা চেঞ্জ করে নিই, রাইট? হ্যালো, শোনা যাচ্ছে? ব্লুটুথ ডিভাইসে লাইভ করবেন না, কারণ এটা খুব ডিস্ট্রাক্ট হয়। আপনি হেডফোন দিয়ে করবেন নরমালি। হ্যাঁ বলুন। নরমাল হেডফোন দিয়ে লাগিয়ে দেন, কারণ দর্শকেরা আমাদের অনুষ্ঠান দেখছেন তো একটু ডিস্ট্রাক্ট হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে সেই জায়গাটা। আমি 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 চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ একটু কাইন্ডলি চেঞ্জ করে নিন। তত আমরা তার আগে একটুখানি অনুব্রত মণ্ডলের রথ নিয়ে কি বলেছেন সেই অনুব্রত বাবু, সেটাও আমি শোনাবো, কারণ রথযাত্রা, বিজেপির যে রথযাত্রা তাকে নিয়ে অনুব্রত মণ্ডল কি বলেছেন সেটুকু আমি একটু শোনাতে চাইবো, শুনুন। কালকে তারাপীঠে নাড্ডা এসেছিল, নাড্ডা বলে সর্বভারতীয় বিজেপির সভাধিপতি না সভাপতি বটে কি জানি, দোষ নাই, বাড়ি গুজরাট, গুজরাটে একটা সোমনাথ মন্দির আছে, মা তারাকে বলল যেন আশীর্বাদ দিস না, আমরা গুজরাট জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, আমরা আশীর্বাদ দিয়ে, মা তারাকে বলল আশীর্বাদ দিস না, লোক যাতে না হয়, এরা ভণ্ড দল, মিথ্যাবাদী দল, এরা মিথ্যা কথা কিছু ছাড়া জানে না। আর বাংলায় যে মুখ্যমন্ত্রী আছে, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে মানুষের কাজ করে, সে মহিলাদের কাজ করে, সে মহিলাদের পাশে থাকে, সে মহিলাদের খবর নেয়। আর এক নম্বরের মিথ্যাবাদী সরকার হচ্ছে বিজেপি সরকার। তাই কালকে মাতারা লোক হলো না, নাড্ডা পালিয়ে গেল, আজকে রথযাত্রা বেরোলো, লোক নাই। আচ্ছা রথযাত্রা তো আপনারা জানেন, রথযাত্রা বলতে
একটা ট্রাক, সেই ট্রাকে রথযাত্রা, ট্রাকটা নাকি শুনছি অন্ধের, মিউনিসিপ্যালিটির গাড়ি ছিল, ময়লা ফেলা, সেটাকে পরিষ্কার করে এসি ফেসি রং লাগিয়েছে। রথে তো কোনোদিন রবারের চাকা থাকে না, রথে থাকে কাঠের চাকা, রথে থাকে ঘোড়া, রথ টানে মানুষ, রথ কোনোদিন স্টিয়ারিং এ চলে না। তাই জগন্নাথের সঙ্গে যখন অন্যায় করেছে, জগন্নাথ তার বিচার করে দিয়েছে। আমি বেশি কিছু কথা বলবো না। মা বোনেদের, সামনে নির্বাচন, লীলাপতি আপনাদের এমএলএ, খুব ভালো মেয়ে, আপনাদের ঘরের মেয়ে, একবারেই যেন ভুল না হয়ে যায়। তাহলে ওই রাক্ষস সরকারটা যদি চলে আসে, সবাইকে খেয়ে শেষ করে দেবে, ভালো কাজ করবে না। শুনলেন তো অনুব্রত মণ্ডল কি বললেন, এবং রথযাত্রা নিয়ে আমি এই প্রসঙ্গে আমি যাব দেবাশিস বাবুর কাছে। তার আগে আমি চন্দন বাবুর বক্তব্য শেষ করব। চন্দন বাবু। হ্যাঁ, আমি 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 এবার শোনা যাচ্ছে বোধহয়? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে চন্দন বাবু। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তো আমি যে প্রসঙ্গটা বলছিলাম, দেখো এখানে অনুব্রতবাবু একটা অপ্রাসঙ্গিক চরিত্র। তার কারণ হচ্ছে যে অনুব্রতবাবু সবসময় প্রাসঙ্গিক থাকতে চেয়েছেন, এবং অবশ্যই তৃণমূলের ছত্রছায়ায়, যেখানে তার ভাষা সন্ত্রাসের একটা দিক আছে। আর তুমি যখন দেখালে, আমি ডক্টর মাইতির প্রসঙ্গ আমি বিশেষভাবে বলি, আমি ভীষণ রকম ভাবে আমি সমর্থন করি যেটা ডক্টর মাইতি বললেন। এই খেলা শব্দটার মধ্যে যদি একটা ভয়ার্থতার বার্তা থাকে, তাহলে অবশ্যই এই খেলা শব্দটাকে ব্যবহার করা উচিত। এবং খুব স্বাভাবিকভাবে কে কারা ব্যবহার করছে, এটা একটা ঘটনা। তার রিফ্লেকশনে আমরা দিলীপ বাবুর বক্তব্য কি শুনলাম, স্ট্রাইকার, ডিফেন্ডার ইত্যাদি তারা দলে নিয়ে নিয়েছেন। এই প্রসঙ্গও কিন্তু আমি অবতারণা করেছিলাম যখন ডক্টর মাইতি ছিলেন। আমি বারবার এই প্রসঙ্গেই বলছি যে ভাড়াটে সৈন্য একটি দলে, এবং সেটা তৃণমূলেরই ট্রানজিশন। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এটা মানতে হবে যে আজকে যে গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় দূষিত হওয়া, এই দূষণের ক্ষেত্রে কারা মাত্রা ছাড়া দূষণ ছড়াচ্ছেন? এই অনুব্রত মণ্ডল, এই দিলীপ ঘোষের মতো মানুষগুলো। আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে যে দলমত নির্বিশেষে একটা নির্বাচন আসছে, শান্তির মধ্যে নির্বাচনটা হোক, সকল দল যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশীদারিত্ব নেবেন, কেউ জিতবেন কেউ হারবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বারবার একটি প্রসঙ্গ সামনে রাখবো যে জনস্বার্থে মানুষ নির্বাচনে যায়, একটা সুপ্রশাসন, একটা সুশৃঙ্খলিত জীবন, তার স্বাস্থ্য, শিক্ষা থেকে আরম্ভ করে প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট সততার নিদর্শন থাকবে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন থাকবে, সেটা হলো মানুষের গণতান্ত্রিক চেতনার কোনো 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 বাধা প্রাপ্ত না হওয়া। এবং আমি যার জন্য এই প্রসঙ্গটা এখানে আনছি, যে আমরা এখানে যারা রাজনৈতিক আলোচনা করতে এসছি, তারা প্রত্যেকেই কোনো না কোনো দলকে রিপ্রেজেন্ট করি। আমরা অবশ্যই সেই দলের দর্শনকে বিশ্বাস করি, এবং সেই দল কিভাবে আগামী দিন ভাবছে এটাকে বিশ্বাস করি। কিন্তু এর সাথে আমাদের যেটা সম্পৃক্ত করতে হবে, মানুষের চাহিদা, মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষা। মানুষ কিন্তু চায় উন্নয়ন, মানুষ চায় বেকারি সমস্যা থেকে মুক্তি, মানুষ চায় সুপ্রশাসন, মানুষ চায় গণতান্ত্রিক পরিবেশ। এই 10 বছরে আমরা খেলা দেখতে যে অভ্যস্ত হয়ে গেছি, সিন্ডিকেট রাজ, মাস্তান রাজ, অনুব্রত মণ্ডলের মতো নেতৃত্বের হাতে দল গ্রাস করে নেওয়া, ঠিক পাশাপাশি ভাবে দিলীপ বাবুদেরও কিন্তু বারবার এই 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 সন্ত্রাসমূলক উস্কানি, যা পশ্চিমবাংলার রাজনীতিতে আগামী দিন রক্তস্নাত না হয়, সেই কারণে মানুষকে আমরা সচেতন করবার কথা বলছি। আমি আবারও একটি কথা বলে এখানে শেষ করব, যে দিলীপ বাবু আজকে কথাতে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আপনার দলে যারা সন্ত্রাস করতে পারেন, ওই খেলতে পারেন, এই শব্দটা যদি ব্যবহার করা যায়, তারা এখনো আপনার দলে নেই, তারা আমার দলে। তো এর মধ্যে থেকে কোন বার্তা যায় আগামী দিনে, যে দলটি পশ্চিমবাংলায় নাকি কখনো টেস্টেড হননি, কংগ্রেস শাসন করেছে, লেফট ফ্রন্ট শাসন করেছে, ওদের শাসন করবার এখনো পর্যন্ত অভিজ্ঞতা পশ্চিমবাংলার মানুষের হয়নি। এই ভাষা, এই উদ্দেশ্য, এই খেলা হওয়া থেকে কি মানুষ তাদের ডেকে বিপদে আনবেন, বিপদটাকে ডেকে আনবেন? এই প্রশ্ন তো থাকবেই, এই প্রশ্ন তো থাকবেই দলীয় সভাপতি যদি এই ভাষাগুলো ব্যবহার করেন। কারণ আমরা শুধু জার্সি বদল দেখছি, আমরা কোনো ফিলোসফি চেঞ্জ দেখছি না, আমরা কোনো দর্শনের পরিবর্তন দেখছি না, আমরা জার্সি বদল দেখছি। এই জার্সি বদল হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গে তৃণমূল, কংগ্রেস দায়ী, তারা ধরে রাখতে পারেনি। বিজেপি তাকে এনক্যাশ হলো। রাজনীতি তো আর ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং সাথে যুক্ত থাকা মানসিক গড়ন, মানসিক গঠন, মানসিক চিন্তা ভাবনা একটা বড় দর্শনে দাঁড়িয়ে তারা কে ডিফেন্ডার, কে স্ট্রাইকার আর কে গোলকিপার,
এই বিশ্লেষণ যদি করতে বসে তাহলে আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গ জনগণের পক্ষে শুভ দিন নয়। তা আমরা সময় একেবারে শেষের দিকে চলে আসছি, তাই আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষেপে বলতে হবে। রথযাত্রা নিয়ে আজকে অনুব্রত মণ্ডল যে মন্তব্য রাখলেন, আমি তারই পরিপ্রেক্ষিতে সরাসরি দেবাশিস বাবুর কাছে যাব। তার আগে শ্রমিক ভট্টাচার্যের একটি এর পরিপ্রেক্ষিতে একটি বাইট আমি শোনাবো, শুনিয়ে আমি যাব দেবাশিস বাবুর কাছে। শুনুন। সিপিআইএম এর অত্যাচার, 34 বছরের সিপিআইএম এর অপশাসন কে পাল্লা দিয়ে তৃণমূল কংগ্রেস 34 বছরটাকে এখন ভুলিয়ে দিয়েছে। তৃণমূলের অপকর্ম, তৃণমূলের অত্যাচার সিপিআইএম কে ছাপিয়ে গেছে। শুভেন্দু অধিকারী কি বলবেন? বিজেপি বারবার বলছে এটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে। শুনলেন তৃণমূলের যে অত্যাচার, সেটা বামফ্রন্টকে 34 বছরের অত্যাচারকে ছাপিয়ে গেছে, এই মন্তব্যই রাখলেন শ্রমিক ভট্টাচার্য। সরাসরি আমি চলে যাব দেবাশিস বাবুর কাছে। রথের একটি চাকা হয়, কাঠের চাকা থাকে, কিন্তু এখানে টায়ারের চাকা, এবং আপনারা সেই নোংরার গাড়িটাকে এসি লাগিয়ে সেটাকে রথ হিসেবে ব্যবহার করছেন। কি বলবেন? আমি যদি দেবাশিস বাবুর কাছে এই উক্তিটা জানতে চাইব। প্রথমেই দুটো কথা বলবো। 24 আওয়ার্স এর সমস্ত দর্শকবৃন্দ যারা আছেন, আর দীপঙ্কর তোমাকেও বলি যে একটা জিনিস কোথাও না কোথাও ভুল হচ্ছে। এটা রথযাত্রা নয়, এটা হচ্ছে পরিবর্তন যাত্রা। যাত্রা কিন্তু পরিবর্তন যাত্রা। রথ আমরা কোথাও একবারও বলিনি, ভারতীয় জনতা পার্টি প্রদেশ থেকেও কোথাও রথযাত্রা বলা হয়নি। এটা পরিবর্তন যাত্রা। কিসের পরিবর্তন যাত্রা? যে পরিবর্তনের নাম করে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে যে পরিবর্তন এনেছিলেন, সেই পরিবর্তনটা কাদের পরিবর্তন হয়েছিল দেখেছিলাম, তারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পরিবর্তন দেখেছিলাম। যারা আগে সাইকেলে ঘুরতেন তারা এখন 4 চাকাতে ঘুরেন, তাদের গাড়ি সব করে পরিবর্তন নেতা নেত্রীদের করেছেন, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয়নি। সত্যিকারের যে পরিবর্তন আমরা কথা বলছি, সেই পরিবর্তন 2021 সালে যে বিধানসভা নির্বাচন, যে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে এইটা পরিবর্তন যাত্রা করে একটা গাড়ি বার করানো হয়েছে। আমরা রথযাত্রা কোথাও বলিনি। দ্বিতীয় কথা, অনুব্রত মণ্ডল যেভাবে বক্তব্য রাখলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন এবং দেখেওছি আমরা যে উনি নাকি ওনার মাথায় অক্সিজেন কম যায় এবং গাড়ির পেছনে নাকি সিলিন্ডার করে উনি অক্সিজেনের সিলিন্ডার বয়ে নিয়ে যান। তাহলে ওনার কাছে ভুলভাল কথা আমরা সবসময় পেয়ে থাকি, জানি উনি ভুলভাল বুকে থাকেন, ওনার মাথাতেও একটু গন্ডগোল আছে, সেটাও পশ্চিমবাংলার মানুষ সবাই কম বেশি জানে। এবং রইল যে নোংরা গাড়ি, যে এসি লাগানোর কথাবার্তা, সেটা উনি হয়তো বলতে পারবেন যে কোথা থেকে উনি জানতে পেরেছেন। হ্যাঁ, একটা নোংরা আমরা পরিষ্কার করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস নামক যে জঞ্জাল পশ্চিমবাংলার মাটিতে আজকে 10 বছর অপশাসন করছে, এই অপশাসনের ফলে আজকে কলকারখানা নেই, শিল্প নেই, এখানে কোনো বেকারদের চাকরি সংস্থান নেই। বিগত দিনে আমরা দেখেছি করোনা মহামারীর সময় যে ছেলেমেয়েরা বাইরে পড়েছিল, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা কিছু নেই। সেই জঞ্জালকে আমরা 2021 আসন্ন বিধানসভা নির্বাচনে পরিষ্কার করার জন্য এই পরিবর্তন যাত্রা গাড়ি বের করেছি। বারে বলছি এটা রথযাত্রা কোনো মতেই না, পরিবর্তন যাত্রা, যেটা জনসংযোগ করার যাত্রা। প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা জনসংযোগ করবে, এটা পরিবর্তন যাত্রা। যখন আমফানে মানুষ বিধ্বস্ত ছিল, তখন এই পরিবর্তন যাত্রা কেন বার করেননি আপনারা? মানুষের কাছে গিয়ে পরিবর্তন আনতেন। সেদিন দীপঙ্কর, যদি তুমি জানো তাহলে সেদিন কি আমরা বেরোতে পেরেছিলাম? দেখেছিলে তো কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকা সেই জনতা কারফিউ থেকে আরম্ভ করে কিভাবে স্বতঃস্ফূর্ত মানুষ সাড়া দিয়েছিল। আমরা প্রত্যেকে কিন্তু ঘরবন্দি ছিলাম, ভগবানকে ডেকেছিলাম, হে ভগবান এই দুদিন এই মহামারী কোনোভাবে পেরিয়ে যাক, আমরা যাতে সকলেই ভালোভাবে বসবাস করতে পারি, থাকতে পারি, এই আশা রেখেছিলাম। তাহলে তখন কি করে পরিবর্তন যাত্রার সমস্ত কার্যক্রম আমাদের বন্ধ রাখা হয়েছিল? শুধু মানুষের কথা ভাবা হয়েছিল, মানুষের পরিপ্রেক্ষিতে কাজ করা হয়েছিল। আমি সরাসরি দীপঙ্কর এই বিষয়ে একটু আমাকে বলতে দাও। দীপঙ্কর, অসীম বাবু বলুন পরিবর্তন যাত্রা। আমি এই পরিবর্তন যাত্রা যে বলছি, পরিবর্তনের বার্তা এরা সবসময় এই রথযাত্রা করেই এদের একটা মানে আছে, ওদের বিজেপি পার্টিরই একটা সবসময় আছে, যেটা আমাদের নরেন্দ্র মোদীর উত্থান থেকে আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী যখন ছিলেন উনি রথই চালাতেন রামচন্দ্র সেজে। তো এই সে রথযাত্রা হোক আর যাই হোক, পরিভাষা এই যে পরিবর্তন যাত্রা যাই ভাষা হোক, অনুব্রত মণ্ডলের ওই গাড়ি ধোয়া পরিষ্কার এইসব, ওগুলো সব মূর্খ লোকের মতো কথাবার্তা। এগুলো তো আমি একটা শিক্ষিত মানুষের কথা বলবো না। তবে পরিবর্তনের কথা যে বলছি, গত 10 বছর ধরে
শ্রমিক শ্রমিক ভট্টাচার্যের মতো একজন শিক্ষিত লোক বলেন বামফ্রন্ট সরকারের চেয়ে বেশি অপশাসন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো গ্রামের ছেলে, আমি গ্রামে গিয়ে দেখেছি উন্নয়ন বা গ্রামের মানুষের, হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছু জায়গায় হয়তো পুলিশি ব্যবস্থা বা প্রশাসনের গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, সেই উপযুক্ত পায়নি। খুন খারাপি তো সব সরকারের আমলে হয়। তো আমরা ভেবেছিলাম একজন শান্তিপ্রিয় সরকার, কিন্তু এরাও দেখলাম সমানে দাঙ্গাবাজ। এরা আদৌ গান্ধীবাদী নীতি নয়, এরা মারের বদলে পাল্টা মার, এরা মানে এই মানসিকতায় তৈরি। আর ওরা বলছে ওই যে স্ট্রাইকার কেনা, ওই কেনা, মানে ওই যে এটিকে মোহনবাগান যেমন সব স্ট্রাইকার মোহনবাগান কিনছে, সব ওই স্ট্রাইকার ওয়াইকারকে কিনে নিয়ে ওরা দল তৈরি করছে, দিয়েই প্রথম থেকে ওরা দাঙ্গাবাজি করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্টিটা, তৃণমূল পার্টিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেই হয়েছিল। আমি মানছি কর্মীদের যথেষ্ট, কিন্তু ওটা একম দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু এই পরিবর্তনটা এসেছিল। বাকি যারা ছিল তারা মানে ওই সূর্যের আলোয় আলোকিত। আর আমি বলছি গত 10 বছর ধরে শুকনো প্রতিশ্রুতি ছাড়া আর কিছু কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। কেন দীপঙ্কর, এটা অস্বীকার করার উপায় নেই, সাধারণ মানুষের হাতে টাকা নেই। আমি যেহেতু কমিউনিটি প্র্যাকটিস করি, আমি আমার মনে করিয়ে দিই 10 বছর ওটা আপনি কাছে পয়সা নেই। ডাক্তারবাবু একটু মনে করিয়ে দিই, ওটা আপনি মুখ্যমন্ত্রী বলতে যাচ্ছিলেন। 10 বছর বিজেপির এখনো রাজত্ব করা হয়নি। 2014 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে এখন 7 বছর রানিং চলছে, আর 10 বছর ওইটা আপনি রাজ্যের বলতে যাচ্ছিলেন। ওইটা ভুল করলেন, 7 বছর ধরলাম, ওইটা আপনি ভুল করে 10 বছরের প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছেন, সেটা ডাক্তারবাবু আপনি সমর্থন করলেন, এটার জন্য ধন্যবাদ। আর এই অনুব্রত মন্ডলের যে বক্তব্য সেটা আপনি সমর্থন করেন না, কিছু করে দেখান না। আমরা জিতলে এই করে দেবো, আপনারা বলেন আমরা জিতলে কৃষি করে দেবো। আজকে কৃষকরা মরছে, আত্মহত্যা করছে, আজকে ওই জিতলে ওই করে দেবো। আমরা জিতলে কেন আরে এমনি করুন না, করোনা ঝড়ে এমনি কারফিউ ছিল, জনতা কারফিউ, কিন্তু উন্নয়নের করোনার সময় কেন্দ্র যে সহযোগিতা করেছে দেখেন না, করোনার সময় যে সহযোগিতা সেটা দেখেননি আপনি? আমাদের অ্যাকাউন্টে যে 500 টাকা করে দেওয়া হয়েছে সেটা দেখেননি? দেখেছি, পশ্চিমবাংলার লোক না খেয়ে মরেছে দেখেছি, ভারতবর্ষের লোক না খেয়ে মরেছে দেখেছি, খুব ভালো করে আমি হ্যাঁ স্যার, আমরাও কিন্তু মানুষের পাশে থেকে কাজ করি। খাইয়েছে সরকার, খাওয়ায়নি। আমাদের পাড়ার লোক খাইয়েছে দাদা, ওই হয়নি, ওই রিলিফ খেয়ে হয়নি, ওই রেশন থেকে হয়নি দাদা। হ্যাঁ চলুন বাবু। ভারতের মানুষরা হচ্ছে ভীষণ দরদি, তাই জন্য মানুষরা বেঁচে আছে। পরস্পর পরস্পরের সাহায্য। এইসব সাম্প্রদায়িকতার ঝড় না নিয়ে শান্তিপ্রিয়ভাবে ভোটটা করুন, মার দাঙ্গা করবেন না, পরিবর্তন মানুষের উপরে ফেলে দিন। সাম্প্রদায়িকতার কথা আপনারাই বারবার বলেন, বুঝলেন, আর আপনারা একটা বিশেষ সম্প্রদায়কে চলেন। ডক্টর মাইতি এবং দেবাশিস বাবুকে পারমিশন নিয়ে আমি একটি কথা যোগ করতে চাই। সেটা হলো যে দেখো, দু ধরনের আঙ্গিক আছে এই যে আলোচনাটা। আমরা অবশ্যই প্রথমে আমরা তিনজনই সম্ভবত রিজেক্ট করলাম, একটি জায়গাতে আমরা সম্পূর্ণ রকম সম্ভবত একমত। খেলা শব্দটার মধ্যে একটা ভয়ার্থতা আছে, এই খেলা শব্দের পরিবর্তন দরকার। অর্থাৎ খেলা শব্দের মধ্যে আর যাই হোক, সামনে একটা উন্নয়নের মডেল, যদি উন্নয়নের খেলার কথা যদি কেউ বলেন তাহলে উন্নয়নের প্রশ্নটা আনুন। এটা অবশ্যই পরিমার্জিত ভাষা ব্যবহার করুন, মানুষকে সন্ত্রাসের মুখে ফেলবে না, বাংলার রাজনীতি যেন কুলুষিত না হয়, রক্তস্নাত না হয়। এই হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা প্রিন্সিপাল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চাই। এবার এখানে একটু দেখতে হবে একটা আঙ্গিক, যদি দেখো ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের বিজেপি সরকার, আজকে তুমি অন্য রাজ্যগুলোতে দেখো কি অবস্থাতে। এই মহামারীর সময় আমরা পরিযায়ী শ্রমিককে দেখেছি, আমি নতুন ভাবে কোনো বিশেষ আঙ্গিক তৈরি করব না, আমরা পরিযায়ী শ্রমিককে দেখেছি হাঁটতে হাঁটতে চলেছে পদাতিকের মতো, তাদের উপরে স্প্রে বর্ষণ করা ইউপিতে। আমরা দেখেছি মাইগ্রেন্ট লেবারার্স, তাদের কি বিভৎসতম অবস্থা সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আনপ্ল্যান্ড লকডাউনের যে ফল তা ভুগতে হয়েছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের। তারপরে যদি আমি একটা জিনিস দেখি, আমরা বারবারই প্রসঙ্গটা তুলেছি, একটি জিনিস যদি দেখি, আমফানের মতো একটা ব্যাপক দুর্যোগ পশ্চিমবাংলায় নেমে এলো, এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকার আমরা সমর্থন করেছিলাম যে আমফানের দুর্দশায় পশ্চিমবঙ্গের যে গ্রান্ট হওয়া উচিত সেই গ্রান্টের পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা বলেছিলেন, কিন্তু জিএসটি বাবদ তার 53,000 কোটি টাকা, এবং তার সাথে যদি আমফানের যে কম্পেনসেশন সেটাকে অ্যাড করা যায় তাহলে প্রায় 1 লক্ষ কোটি টাকা। আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করবেন না, কিন্তু মাত্র 1,000 কোটি টাকা তারা
এখানে পশ্চিমবাংলায় গ্রান্ট করেছেন। এবং তার পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখবো 2019-এর নির্বাচনে বিজেপির 18টি এমপি পশ্চিমবাংলা উপহার দিয়েছে। 18টি এমপির মধ্যে পশ্চিমবাংলাকে যদি খুব সিরিয়াসলি এরা ভাবতেন, তাহলে প্রথম যেটা ভাবতেন যে পশ্চিমবাংলার আঙ্গিকে 18টি মন্ত্রী, 18টি এমপি, তাদের মধ্যে সিরিয়াস দপ্তরের মন্ত্রিত্ব কারা পেলেন, যারা পশ্চিমবঙ্গের কথা ভাবতে পারেন। আমরা কংগ্রেসের সময় দেখেছি বিভিন্ন দপ্তরে প্রণব বাবু, অজিত পাজা কে আরম্ভ করে আমরা দেখেছি প্রিয়রঞ্জন দাস মুন্সিরা, এবং বিভিন্ন সময় আমরা হয়তো 6টা, 10টা, 8টা এরকম সিট পেতাম, কিন্তু আমাদের 3টে থেকে 4টে মন্ত্রী থাকতো, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী থাকতো, যাতে আমাদের এই কাজগুলো, উদ্দেশ্যগুলো সাধিত করা সম্ভব হতো। অর্থাৎ আমাকে কেন্দ্রীয়ভাবে কতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে তার আঙ্গিকটা বা তার রিফ্লেকশনটা কিন্তু তৈরি করে এই 18টি এমপি উপহার পাওয়ার পরেও 2জন হাফ মিনিস্টার, ইনফ্যাক্ট স্টেট মিনিস্টার, এটা কিন্তু পশ্চিমবাংলার পক্ষে একটা লজ্জাজনক অধ্যায়। সুতরাং আমরা যদি দেখি পশ্চিমবাংলাকে বঞ্চনা করবার জন্য কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক বিরোধিতা, যেটাকেও আমরা সম্পূর্ণ অসহ্য যন্ত্রণাময় মনে করি। কেন বলি? কেন্দ্রীয় প্রকল্প তো রাজ্যের, কেন্দ্রীয় প্রকল্প তো সর্বভারতের, সর্বভারতীয় প্রকল্প। পশ্চিমবাংলা শুধু রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার কেন গ্রহণ করবেন না, এই প্রশ্ন তো রয়েই যায়। আমরা সেই কারণে যে প্রসঙ্গটা আনছি সেটা হচ্ছে, যারা বাস্তব ক্ষেত্রে ইন্ডাস্ট্রির কথা বলুন, যারা উন্নয়নের কথা বলবেন, স্বাস্থ্যর কথা বলবেন, যারা বেকারি সমস্যার কথা বলবেন, মডেল তৈরি করুন। দেখুন, প্রতিশ্রুতি অনেকেই দেয়, ম্যানিফেস্টোতে আমরা ইস্তাহারে বহু প্রতিশ্রুতি দিই, প্রত্যেকটা দলই দিই। রোড ম্যাপ দিতে হবে, কিভাবে করবেন তার রোড ম্যাপ দিতে হবে। এই রোড ম্যাপ যদি দিতে না পারেন, তাহলে প্রতিশ্রুতি যে মিথ্যার প্রতিশ্রুতি তৈরি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই অনুরোধ যে আপনারা সকলে মিলে এটা সিরিয়াসলি ভাবুন। আপনারা নির্বাচনে লড়বেন, আমরা নির্বাচনে লড়বো, আমরা কিন্তু উন্নয়নের মডেলকে সামনে রাখছি। আমরা বিশেষভাবে একটি কথা আপনাদের সামনে বলে যেতে চাই, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা রোড ম্যাপ উপহার দেবো পশ্চিমবাংলার। ভোট জনগণ দেবেন, ভোটের ক্ষেত্রে তো আমরা বলবো না খেলা হবে, আমরা এটুকু বিনীতভাবে অনুরোধ করব, ভোটটা আমাদের দিন। উন্নয়নের কথা আমরা বলছি, উন্নয়নের রোড ম্যাপ আমরা দিচ্ছি, শুধু ইস্তাহার নয়। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে উন্নয়ন সম্ভব এবং এই পশ্চিমবাংলার অর্থনীতিকে ঘুরে দাঁড় করাবার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার, এটা আমরা দিচ্ছি। তাই সব দলের কাছে আবেদন করব, আজকে যেহেতু ক্যাচ লাইন হচ্ছে খেলা হবে, আমরা বিনীতভাবে অনুরোধ করব, এই ট্র্যাপে কেউ পা দেবেন না। এটা সিরিয়াস ইভেন্ট, এটা খেলার ইভেন্ট নয়। উন্নয়নে রেখে পশ্চিমবাংলার মানুষ একত্রিতভাবে ভোট যারাই পাবেন পাক, ভোটটা তো দিতে দিন। সময় একেবারে শেষ হয়ে এসছে, তাই আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না। তবে তার আগে আজকে মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দখল নিয়ে বিজেপিকে কি হুঁশিয়ারি দিল, সেটাও আমি একটু দর্শকদের দেখাবো, শুনুন। কারণ বাংলাকে হারানো ওদের অনেক শক্ত। ওরা ভাবছে বাংলাটাকে কোনোভাবে দখল করি, তাহলে তো দেশে আর কেউ নেই আমাদের সাথে লড়ার মতো। তাই মমতার মেরুদণ্ডটা ভেঙে দাও। আমি বলি, তোমরা আমার মেরুদণ্ড ভাঙবে কি? বাংলায় জিতবো, জিতে ভারতবর্ষটাকেও দেখবো, ভারতবর্ষও যাতে আস্তে আস্তে সংগতি ফিরে আসে, একতা ফিরে আসে। এবং এই জন্য আমাদের জোটবদ্ধ হওয়ার দরকার আছে। ভুলে যান আমি ব্রাহ্মণ, আপনি তপশিলি, আপনি কায়স্থ, আপনি মুসলমান, আপনি হিন্দু, আপনি আদিবাসী, আপনি বৌদ্ধ, আপনি পাহাড়ি, আপনি রাজবংশী, सब भूल जान। एकटाई कथा मने राखबेन, आने वाला चुनाव में बीजेपी के हराना है, और हराना है तो तृणमूल कांग्रेस को जिताना है, एक ही काम है। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য রাখলেন এখন সেটাও আমরা শোনালাম। মালদা থেকে আজকে তিনি মন্তব্য রেখেছিলেন, সেই ক্লিপিংটা দেখালাম। আসলে একটু অনুব্রত মণ্ডলের মন্তব্যটা আমরা শুনিনি, শুনুন। বিজেপি সরকার, তাই কালকে মাতারা লোক হলো না, নাড্ডা পালিয়ে গেল, আজকে রথযাত্রা বেরোলো, লোক নাই। আচ্ছা, রথযাত্রা তো আপনারা জানেন, রথযাত্রা বলতে একটা ট্রাক, সেই ট্রাকে রথযাত্রা, ট্রাকটা নাকি শুনছি অন্ধের, মিউনিসিপ্যালিটির গাড়ি ছিল, ময়লা ফেলা, সেটাকে পরিষ্কার করে এসি ফেসি রং লাগিয়েছে। রথে তো কোনোদিন রবারের চাকা থাকে না, রথে থাকে কাঠের চাকা, রথে থাকে ঘোড়া, রথ টানে মানুষ, রথ কোনোদিন স্টিয়ারিং এ চলে না। তাই জগন্নাথের সঙ্গে যখন অন্যায় করেছে, জগন্নাথ তার বিচার করে দিয়েছে। আমি বেশি কিছু কথা বলবো না মা বোনেদের,
সামনে নির্বাচন, লীলাপতি আপনাদের এমএলএ খুব ভালো মেয়ে, আপনাদের ঘরের মেয়ে, একবারেই যেন ভুল না হয়ে যায়। আমি শোনালাম নাড্ডাজিকে তিনি যে মন্তব্য করলেন সেটাও আমরা শোনালাম। আসুন এই পরিপ্রেক্ষিতে নাড্ডাজি কি বলেছেন সেটাও একটু দেখতে হবে, আসুন দেখে নিই। जो लोग माटी मानुष के नाम पर जीत कर आते हैं, काने दे भाई काने दे, वो लोग तानाशाही, तुष्टीकरण, टोलाबाजी करते हैं। और हमारे गरीब किसान भाई जिनके विकास के बारे में सोचना चाहिए था, हमारे आदिवासी भाई जिनके विकास के बारे में सोचना चाहिए था, उसके लिए कुछ भी नहीं किया। किसको कर ना कुछ नहीं किया। और जिस तरीके से हमारे गरीब भाइयों के साथ अन्याय हुआ है, बेसी दिन छोड़वे ना। आगे चुनाव आएगा, ममता जी को जाना होगा और कमल को खिलाना होगा, इस बात का हमको चिंता करना। बहुत सी बातें हैं जो मैं आपसे करना चाहता हूं, लेकिन मैं आप लोगों के जोश को देखकर समझ रहा हूं कि जो बातें मैंने करनी है वो आप समझ चुके। শুনলেন নাড্ডাজি কি বললেন। আসুন চন্দ্রিমা ভট্টাচার্যের একটি উক্তি আমরা পেয়েছি, সেটাও একটু দর্শকদের শুনুন। পায় না, তৃণমূল কোনো দুর্নীতিতে ডুবেও নয়। গোটা ভারতবর্ষে সরকার যারা চালাচ্ছে সেই গোটা দলটা বাংলায় চলে আসছে, তাতেই বোঝা যাচ্ছে ভয় কে কাকে পাচ্ছে। কি বললেন সেটাও আপনাদের আমরা শোনালাম। সরাসরি আমাদের সাথে দেবাশিস বাবু রয়েছেন এবং দেবাশিস বাবুর কাছ থেকে আমরা সময় খুব অল্প সময়ের মধ্যেই জানতে চাইবো যে বাংলাকে দখল করার জন্য টোটাল বিজেপি আজকে বাংলাতে চলে এসছে, কি বলবেন এই পরিপ্রেক্ষিতে আপনি? মাননীয় নেত্রীর কথা শুনলে বুঝতেই পারা গেল উনি কতটা ভয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। তার কারণ এখানে যেভাবে উনি কথাবার্তা বলছেন যে সবকিছু ভুলে যান আপনারা, কে কি জাতি ভুলে যান, কে কি উপজাতি ভুলে যান, আপনি আপনার ধর্মকে ভুলে যান। মানুষ কিন্তু একটা কথা বারে বারে মনে রেখেছে, ওনাকে প্রথমে সততার প্রতীক বলা হতো, তারপরে সারদার প্রতীক হয়ে গেল, এটা কিন্তু মানুষ বলবে না। মানুষ দেখেছে যে উনাদের দলের নেতা মন্ত্রীরা কিভাবে কাটমানি নেই, প্রত্যেকটা জায়গায় কাটমানি সরকার চলছে। এবং আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস মানে মানুষের থেকে প্রত্যাখ্যান হয়ে যাচ্ছে, ওনাদের একসে বড় এক নেতা মন্ত্রী দল ছাড়ছেন, আজকে এই জাহাজটা একটা ডুবন্ত জাহাজ হয়ে গেছে। তার কারণ প্রত্যেকেই বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস নির্বাচনে আপনাদের সর্বভারতীয় বিজেপি সভাপতি দিলীপ বস্তু বলেই দিলেন যে স্ট্রাইকার ডিফেন্ডার সবাইকে তুলে নেওয়া হয়েছে, সেদিন দল ছাড়ছেন। দেখুন দল ভাঙবে, দল গড়বে, এটা তো নতুন কিছু না। এক সময় দেখেছেন তৃণমূল কংগ্রেসও কিভাবে সিপিএম এর ঘর থেকে দল ভাঙিয়ে লোক নিয়ে গেছে, কিভাবে কংগ্রেসের ঘর থেকে লোক ভাঙিয়ে দল বাড়িয়েছে। আজকে যারা দল পরিবর্তন করছে, স্ট্রাইকার ডিফেন্ডার কখন তোলা হয়? যখন আরেকটা টিমের যখন ভালো খেলে তখন তাকে বেশি অফার দিয়ে তাকে তুলে নেওয়া হয় সেই দলে। তো এখানেও খেলাটা কি ঠিক সেরকমই মনে হচ্ছে, একটু সামঞ্জস্য রয়েছে? খেলাটা অফারের কোনো খেলা না। যেসব নেতা মন্ত্রীরা আমাদের দলে এসেছেন প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে, তারা মানুষের জন্য বিগত দিনে কাজ করতে পারেননি। তৃণমূল কংগ্রেস যে কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থেকে ওনারা কাজ করতে পারেননি, ওই জন্য একটা সর্বভারতীয় দলে ওনারা এসেছেন, যেখানে ওনারা মানুষের সেবা করার জন্য কাজ করার জন্য হাত খুলে কাজ করতে পারবে। তাহলে দেখুন এখানে কোনো বড় বড় মন্ত্রী যারা ছিল তারা কিন্তু আজকে সাধারণ কার্যকর্তা হয়ে আমাদের দলে সামিল হয়েছেন, প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে। এবং দীপঙ্কর এক সেকেন্ড একটু বলবো। ডক্টর অসীম মাইতি বলুন ডাক্তারবাবু। আমি বলছি এই যে উনি যে স্ট্রাইকার কথাটা বলছে, আমি প্রথমেই বলি যে আমাদের দাদা যে বক্তৃতা দিলেন, মানে ওই যে আমাদের চন্দন ঘোষ চৌধুরী, হ্যাঁ উনি কিন্তু আগাগোড়া সুন্দর কথা বলেছেন, ওনার সঙ্গে আমার মনের মিল খুব হয়েছে। উনি কিন্তু শান্তিপূর্ণভাবে অলমোস্ট নিরপেক্ষভাবে বলেছে, কিছুটা তো উনি রাজনৈতিক দলে বলবে, কিন্তু উনি ওনার বক্তব্যের মধ্যে একটা শান্তির বার্তা, মানে যেটা আমাদের লক্ষ্য, যে আমরা এই নির্বাচনে
এইসব রাজা প্রজারা মানে প্রজারা মরবে আর রাজারা মানে সরি প্রজারা মরবে লড়াই করে আর রাজারা বসে থাকবে মাথা দেখবে, এই জিনিসটা না করে আমরা যেন ঠিকঠাক ভাবে এই মানে রাজনৈতিক নেতা নির্বাচনে আমরা যেন রক্তক্ষয়ী এই মানে এটা না করি বাংলা, সেটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। আর আমি যেটা বলছি ওই যে তুমি এক্ষুনি বললে না দল পরিবর্তন, এই যে ওদের টিমে শুধু গোলকিপার ওই দিলীপ ঘোষ আর ওই শান্তন বসু ছিল, আর তো কোনো স্ট্রাইকার স্টপার মিডফিল্ডার কেউ ছিল না। আমি তো ভালো ফুটবল ক্রিকেট খেলি, সেজন্য আমি বলছি ওদের কিন্তু টিমে কেউ ছিল না। ওই শেষ মুহূর্তে দল থেকে ওই কিনে আজকে বার্সেলোনা কালকে মুখ থেকে নিয়ে টিমটাকে বড় করে নিয়ে বলছে আমি চ্যাম্পিয়ন হব। দিল্লি বহুত দূর, মানুষের মনে যা আছে দেখা যাবে। আমরা চাই কোনো লড়াই যুদ্ধ যেন না হয়, শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা আমি সর্বদলের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ডাক্তার হিসাবে, একজন সংবেদনশীল বা সমাজসেবক হিসাবে। লড়াইটা যেন মানুষের মানে কোনো এই রাজনৈতিক ক্ষেত্রে না হয়, মনের বিদ্যা বুদ্ধি বিচার যা যেটা ভালো করবে। সত্যি কথা, আপনারা বড় বড় নেতারা সব আছেন এখানে, আমি তো রাজনীতির রাও জানি না। আমি কিছুটা এখন রাজনীতিতে মন দিচ্ছি, কেন রিটায়ার করার পরে কিছুটা রাজনীতি করব বলে। আমার বাবাও রাজনীতি করেছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে। আমার বাবা মেদিনীপুরের বেশ বিখ্যাত সমাজসেবক লোক ছিলেন, উনি মারা গেছে, ফ্রিডম ফাইটারও ছিলেন। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তার ছেলে, তো আমি কিছু সমাজসেবা করব বলে কিছু এসছি। আমি জানি না কতটুকু এগোতে পারবো, তবে একটা কথাই, যারা দেশের ভালো করবেন, মুখের স্তোক বাক্য না, ওই শুকনো কথা না, এই করেঙ্গে ওই করেঙ্গা এই গরুঙ্গা, এসব ফিউচার টেন্সে কথা না বলে দীপঙ্কর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দেখাতে বলো, করে দেখাতে বলো। বাংলা তথা গোটা ভারতবর্ষের অবস্থা কিন্তু সত্যি খারাপ, অর্থনৈতিক ভাবে বিপর্যয়। ওরা একের পর এক ডিমনিটাইজেশন, আনপ্ল্যান্ড এই যে করোনা ওটা ভয় ভাবে যেভাবে এই প্ল্যানিংটা করেছে, টোটাল স্টেপস, টোটাল ওরা পরিযায়ী শ্রমিক কিভাবে রাত্রিবেলা মানে রাস্তাঘাটে না খেয়ে দিয়ে মরেছে, কিভাবে রাস্তায় আমি দেখেছি সেই দৃশ্য, লাইভ টেলিকাস্ট হচ্ছে। মানে বাচ্চাটা মাথায় কখন মানে ওর ঘাড়ে চলতে চলতে কখন ডিহাইড্রেশন হয়ে মারা গেছে বাবা জানে না। এরকম পরিযায়ী শ্রমিকদের জন্য কি কিছু করতে পারতো না? পশ্চিমবাংলা ছেড়ে দিন, পশ্চিমবাংলার সঙ্গে দিদির সঙ্গে মোদির আদায় কাজ করা সম্বন্ধ। আর রাজনৈতিক আপনি আপনাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন এখানে কলকারখানা করুন, শিল্প করুন, যেটা আর উনি করতে পারবেন না। উনি দিবারাত্রি যাই বলুক যে কলকারখানা করবো, বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেবো, এই শুকনো প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে আসেন, এখনো ভাওতাবাজি দিচ্ছেন, এটা মানুষ ছেড়া করবে না, বিষবেও না। ঠিক আছে, আপনারা গোটা ভারতবর্ষের উন্নয়ন করুন না, পশ্চিমবাংলা। এখনো পর্যন্ত 6টা বিজনেস সামিট হয়েছে, 6টা বিজনেস সামিট হয়েছে, একটাও বিজনেস কিন্তু আসেনি। দেখেছি সেখানে নন্দীগ্রামে গিয়ে উনি সোর্সেস সরিয়ে আইছেন, হয়নি কিছু। হ্যাঁ, শিল্পনীতি নিয়ে কিছু সত্যি শিল্পায়ন কিছু হয়নি, এটা সত্যি, এটা কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু ভারতবর্ষে আপনারা ভারতবর্ষে চেঞ্জ করে দিন। ধন্যবাদ। পশ্চিমবাংলাতে যে শিল্প হয়নি আপনি যে স্বীকারোক্তি করলেন, খুব ভালো লাগলো আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ। ভারতবর্ষে করুন, ভারতবর্ষে রেনেসা করুন, আর আপনারা এসে পশ্চিমবাংলার শিল্পকে একদম সুন্দর করুন, সেটাও আমরা দেখবো। আপনারা আসুন না, তারপরে দেখা যাবে। ধন্যবাদ। আমাদেরকে আগাম শুভেচ্ছা জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সময় একেবারে প্রায় শেষের দিকে চলে এসছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তার সাথে সাথে আমরা রাজু ব্যানার্জি কি যে মন্তব্য করেছেন সেটাও আমরা একটু দেখাবো দর্শকদের, দেখুন। এটা পশ্চিমবঙ্গের পরিবর্তন যাত্রার বাহন। পশ্চিমবঙ্গে যে পরিবর্তন আসন্ন, আর সেই যাত্রাকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে। তাই জন্য তিনি ভয় পেয়ে গিয়ে উল্টোপাল্টা বকছেন, তার মানসিক সন্তুলন ঠিক নেই। একদিকে তার ভাইপো ফাঁসিতে চড়তে চাইছে, আর তিনি কাশিতে যেতে চাইছেন। তাই জন্য স্বাভাবিক দুজনের মানসিক সন্তুলন ঠিক নেই। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রকৃত পরিবর্তন আসবে। আমরা তো দখল করতে চাই না ওনার মতো, গুন্ডা দিয়ে, মাফিয়া দিয়ে, একসঙ্গে পুলিশকে দিয়ে উনি দখল করেন। আর আমরা জনতার মাধ্যমে ক্ষমতায় আসবো। গুন্ডা বদমাশদের আমরা ক্ষমতা কোথাও আসলে আসবো না। বললাম রাজু ব্যানার্জির মন্তব্য একেবারে সর্বশেষে আপনাদের শোনালাম, সময় একেবারে শেষ। তবে যেতে যেতে একটাই কথা আমরা আজকে যে আলোচ্য বিষয় থেকে পেলাম, যে খেলা হবে, এটা সবাই আজকে তার বিরোধিতা করলেন এবং সমর্থনে আজকে আমরা একটাই জিনিস পেলাম, যে এই কথাটা যেটা রাখা হয়েছে খেলা হবে, এটা আদৌ যুক্তিযুক্ত হয়নি।
আসুন সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই চন্দন ঘোষ চৌধুরী মহাশয়, দেবাশিস বাবুকে, তার সাথে সাথে ডক্টর অসীম মাইতিকে তাদের মন্তব্য আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করার জন্য। আগামী দিনে আমরা এরকম টপিকস নিয়ে আবার তাদেরকে নিয়ে আসব এবং আলোচনার মাধ্যমে তার সমাধান করব। আজকের সময় একেবারে শেষ, তাই আমরা অনুষ্ঠান এখানে থামাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার, শুভরাত্রি।